আসসালামু আলাইকুম। ভূত এফএম এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটি দুর্লভময় এবং ভয়ঙ্কর ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি, যেটি শোনার পর আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে পড়তে পারে। হ্যাঁ বন্ধু, আপনি ঠিকই শুনেছেন। আজকে আপনাদের মাঝে এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যে ঘটনাটি খুবই ভয়ঙ্কর। তো আজকের ঘটনাটি ঘটে যায় আমরা চার বন্ধুর সাথে। আমরা চার বন্ধুর সাথে এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, যেটি শুনলে আপনিও অবাক হবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের এই ঘটনাটি আমরা যে চারজন বন্ধুর সাথে ঘটে যায়, তাদের মধ্যে একজনের নাম ছিল আশরাফুল, একজনের নাম ছিল জলিল এবং আরেকজনের নাম ছিল রবিন। আর আমার নাম হচ্ছে ইমন। তো আমরা চার বন্ধু এমন জাতের বন্ধু ছিলাম, যারা কিনা একজনকে ছাড়া আরেকজন চলতাম না। আমরা একসাথে পড়ালেখা করার কারণে একসাথে স্কুল থেকে এসে আড্ডা দিতাম। তো আড্ডা দেওয়ার সময় পাশাপাশি আমরা আমাদের বাড়ির সামনে যে একটা বড় রকমের টাওয়ার ছিল, ওই টাওয়ারটা একটা বাংলা লিংক টাওয়ার ছিল। তো আপনারাও তো অনেকেই টাওয়ারটা চিনে থাকবেন। ওই টাওয়ারের নিচে একটা রুমের মতো একটা সিস্টেমে থাকে। তো ওই রুমটার মধ্যে এমন একটি ঘটনা ঘটে যায় আমাদের সাথে, যেটা আমরা কোনোদিন আশা করিনি। যাই হোক, আমাদের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনাটি পুরোটা আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আমি আমার সবটুকু মনোবল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। আসলে আমাদের গ্রামের নাম ছিল অগ্নিপাড়া গ্রাম। তো অগ্নিপাড়া গ্রামটাকে সবাই চিনে থাকবেন। তো ওই অগ্নিপাড়া গ্রামের মধ্যে আমরা চার বন্ধুর বাড়ি। আমরা চার বন্ধুর বাড়ি ছিল এমন যে একজনের পাশে আরেকজন, এভাবে ছিল। তো থাকার কারণে আবার আমরা চার বন্ধু একই সাথে পড়ালেখা করতাম। একই সাথে পড়ালেখা করার কারণে আমাদের আড্ডাটাও কিন্তু একসাথে হয়ে যেত। তো আমরা ডেইলি স্কুলে যেতাম এবং স্কুলতে আসতাম। তখন আমরা সবাই এসএসসি ব্যাচ ছিলাম। আমরা চারজনে এসএসসি পরীক্ষা দেব। তো এসএসসি পরীক্ষা দেব, আমরা প্রিপারেশন ভালো নিচ্ছিলাম। এবং আমরা যে পড়ালেখা করতাম, তো স্কুল থেকে বাড়িতে আসার পর সবাই হাত মুখ ধুয়ে আমরা কোনো খেলাধুলা করতাম না। তবে আমাদের বাড়ির সামনে যে টাওয়ারটা ছিল, বাংলালিংক টাওয়ার, ওই টাওয়ারটার মধ্যে আমরা বিকালবেলা গিয়ে বসে থাকতাম এবং বসে বসে আমরা আড্ডা দিতাম এবং এক একজনে এক এক রকমের কথা বলতাম এবং হাসি ঠাট্টা করতাম, এইরকমই চলে থাকতো। তো আজকের এই ঘটনাটি বাংলালিংক টাওয়ারটাকে ঘিরেই। তো শুনতে থাকুন, আপনারা অনেক কিছু আজকে বোঝার রয়েছে। তো এই বাংলালিংক টাওয়ারটার মধ্যে একটা গড় ছিল। গড় বলা যাবে না, মানে টাওয়ারের নিচে একটা রুমের মতো থাকে, ওইটা আর কি। ওই রুমের মধ্যে এমন একটি কাহিনী ঘটে যায়, যেটি খুব মারাত্মক ছিল। তো আমরা কিন্তু প্রতিদিনই ওইখানে বসে থাকতাম। তো বসে থাকার পর পর ওই দিন ছিল শুক্রবার। তো শুক্রবার আমরা ওইখানে দেখলাম তালা মারা। তো আমরা বসে থাকলাম। যেহেতু প্রতিদিনই টাওয়ারের গেটটা তালা মারা থাকে, তার কারণে আমরা টাওয়ারের সামনে যে সিঁড়িটা ছিল, ওই সিঁড়ির মধ্যে আমরা চার বন্ধু মিলে আড্ডা দিতাম। তো আমরা শনিবার দিন দেখতে পেলাম যে বিকেলবেলা ওইখানে কিছু লোক আসছিল ওই টাওয়ারের মধ্যে কাজ করার জন্য। মানে ওই টাওয়ারটার মধ্যে কোনো সমস্যা হয়েছিল এবং তিন চারজন লোক আসছিল ওই টাওয়ারটার তালা খুলে, মানে দরজার দরজার তালা খোলার পর তারা ওইটার ভিতরে প্রবেশ করে এবং তারা কিছু খুঁটিনাটি করতে থাকে। মানে তারা ওই টাওয়ারটাকে ঠিক করার জন্য মানে কিছু একটা ব্যবস্থা নিচ্ছিল। তখন আমরা চার বন্ধু এটা দেখতে পাই এবং আমরা ওইখানে যাই প্রতিদিনের মতোই। তো ওইখানে গিয়ে আমরা সিঁড়িতে বসে পড়ি এবং সিঁড়িতে বসে বসে দেখছিলাম ওই টাওয়ারের লোকদের কাজকর্ম। তো তারা কাজকর্ম করছিল। তখন তারা দুই তিনটা কার্টুন ছিল, ওই কার্টুনগুলো তারা ফেলে দিয়েছিল মাটিতে। তখন আমরা কার্টুনগুলো এনে আমরা ছিঁড়লাম। ছিঁড়ার পর একে আরেকজনের সঙ্গে গুটি খেলা শুরু করে দিলাম। তো এইভাবে কিন্তু ওই দিন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো তাদের কাজও কিন্তু ওই দিন অনেকক্ষণ করছিল। তো তারা সন্ধ্যা 7টা পর্যন্ত ওইখানে টাওয়ারের কাজ করছিল। তখন আমরা কি করলাম, ওই সময় গুটি খেলতে খেলতে সন্ধ্যা 7টা বেজে যায়। তো বেজে যাওয়াতে আমরা ওই টাওয়ারটার ভিতরে যাওয়ার প্রলোভন আসে আমাদের মনে। তখন আমাদের বন্ধু রবিন বলে উঠলো যে, বন্ধু, ওই টাওয়ারের নিচে যে রুমটা, ওই রুমের মধ্যে কিছু পানি জমা হয়ে আছে এবং ওই পানির মধ্যে অনেক রকমের মাছও ধরা হয়ে আছে। তো মাছটা সম্ভবত লাগ্গো মাছ ছিল। তো ওই মাছটা আমরা দেখতে পাই এবং দেখার পর আপন এবং আমার চার বন্ধু, ওই দিন পাঁচজন ছিলাম, তো পাঁচজন আমরা কি করি, গিয়ে ওইখানে নামি। তো নামার পর আমরা দেখতে পাই যে ওইখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, কিন্তু উপরে ওই যে নেটওয়ার্কের কাজ করছে ওরা। তো আমরা আমাদের মাছ ধরাতে লেগে যাই
এবং এক একজনে এক এক রকমের মাছ ধরা শুরু করে দিই। তো তখন ওই যে লাগো মাছগুলো, ওই মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, প্রায় এক একটা আধা হাত করে হবে। তো এরকম হওয়াতে আমরা এক একজন খুব খুশি হয়েছিলাম। আর পানিও ছিল খুব কম, হাঁটুর নিচে পানি ছিল। তো হাঁটুর নিচে পানি থাকার কারণে আমরা খুব সহজেই মাছগুলো ধরতে পারি। এক একজনে 8টা 10টা করে মাছ মেরেছিলাম। তো মারার পর আমরা অনেকেই কিন্তু খুশি হয়ে গিয়েছিলাম। তো যার পর আমরা ওইখান থেকে উঠে পড়ি। উঠে যাওয়ার পর আমরা ওই মাছগুলোকে জার্জির মতো করে পলিথিনের ব্যাগে করে নিই এবং এক একজনে এক একজনের বাড়িতে চলে আসি। তো ওই মাছগুলোকে নিয়ে এমন একটি ঘটনা ঘটে যায় যেটি আমরাও খুব ভয়ঙ্করভাবে, আমাদের শরীর এখনো কেঁপে উঠে ওই যদি ওই মাছগুলোর কথা আবার মনে পড়ে যায়। তো আমরা জার্জির মতো করে মাছগুলোকে নিয়ে বাড়িতে চলে গেলাম এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার মাছগুলো আমার আম্মু দেখে এবং আমার আম্মু লাগো মাছ খায় না। তো না খাওয়ার কারণে আমাকে বকাবাধ্য করে মাছগুলো সব ফেলে দিল পানিতে, এবং পানিতে ফেলে দেওয়ার পর আমার মনটা কিছুটা খারাপ হয়েছিল। তো যাই হোক, আমারটা বাদ দিলাম। তারপর সন্ধ্যার পর আমি জলিলদের বাসায় গেলাম এবং জলিলকে গিয়ে দেখি, মানে জলিলের মা ওই মাছগুলো দেখে খুব খুশি হয়েছিল। আসলে তারা ছিল খুব গরিব টাইপের। তো গরিব থাকার কারণে জলিল মাছ নেওয়ার কারণে জলিলের মা খুব খুশি হয় এবং খুশি হওয়ার পর ওই মাছগুলোকে রান্না করবে। তো রান্না করবে, তার মা মাছগুলো কাটে। কাটার পর দেখতে পেলো সবগুলো মাছের ভিতরে খুব বড় বড় আকৃতির ডিম, এবং ডিমগুলো এতটাই বড় ছিল যে মাছের মনে হচ্ছে যে এই মাছের ভিতরে এই ডিম থাকার কোনোভাবেই কথা না। এত বড় বড় ডিম, তাও আবার লাগো মাছের পেটের ভিতরে, সেটা কিন্তু বাবা খুবই একটা মুশকিল। যে মাছ কিনা ময়লা আবর্জনায় থাকে, সেই মাছের ভিতরে এত সুন্দর ডিম কিভাবে জন্মায়। তো যাই হোক, এই জলিলের মা কিন্তু খুব খুশি হয় এবং খুশি হওয়ার পর ওই মাছগুলোর থেকে ডিমগুলো ছাড়িয়ে নেয় এবং ছাড়িয়ে নেওয়ার পর মাছগুলোকে দোয়া পাগলা করে নেয়। আর মাছগুলো প্রচন্ড কালো ছিল, যার কারণে জলিলের মা খুব সুন্দর করে মাছগুলোকে ধৌত করে। তখন আমি সাথেই ছিলাম জলিলের। তো আমরা আমরা মানে দেখতে চাইছিলাম যে মাছের ডিমগুলো কেমন হয়। তো জলিলের মা মাছ এবং মাছের ডিমগুলো এক পর্যায়ে ধৌত করার পর রান্না করার জন্য নিয়ে যাবে এবং রান্না করবে। ডেগের মধ্যে বসায় এবং ডেগের মধ্যে তেল দেয়, তেল দেওয়ার পর মাছগুলো ছাড়বে। তো মাছগুলো ছিল একটা ঝুড়িতে। তো ওই ঝুড়ির মধ্যে তিনি যখন দ্বিতীয়বার লক্ষ্য করেন, তখন দেখতে পান যে মাছগুলো যে তিনি কেটেছেন, ওই কাটা মাছগুলো এখানে একটাও নেই। তো মাছগুলো নেই, কিন্তু জেতা হয়ে গেছে মাছ, মানে মাছগুলো অটোমেটিকলি জেতা। তো এরকম দেখে জলিলের মা খুব ভয় পেয়ে যায় এবং জলিলকে খুব দূরে ডাকতে থাকে, জলিল জলিল তাড়াতাড়ি আয়। তখন আমি আর জলিল তাদের ঘরের মধ্যে বসে লুডো খেলছিলাম। তখন তার মার এরকম ডাক শুনে আমি আর জলিল দৌড়ে যাই বাড়ি বের হয়ে। তখন দেখতে পাই জলিলের মা বলছে যে, দেখ আমি যে মাছগুলো কাটছিলাম ওই মাছগুলো আবার জেতা হয়ে গিয়েছে। তখন আমি আর জলিল একটু হাসছিলাম, বলছিলাম তুমি কি পাগল হয়েছো? তুমি তুমি তোমার কাটা মাছগুলো যেতে হবে কিভাবে, দেখি তো। তখন আমরা কাছে যাই, কাছে গিয়ে আমরা দেখতে পেলাম যে মাছগুলো ঠিক আগের মতো নাড়াচাড়া করছে, কিন্তু ওইখানে কিন্তু ওই মাছগুলোর যে কাঁটাগুলো ফেলেছিল এবং মাছের যে আঁশগুলো ফেলেছিল, ওই আঁশগুলো কিন্তু ওইখানে দলা করা। তো তারপরেও কিন্তু ওইখানে মাছগুলো জেতা হয়ে নাড়াচাড়া করছে। এইরকমটা দেখে আমরাও একটু ঘাবড়ে যাই এবং ভাবতে লাগলাম যে এটা কিভাবে হতে পারে। তখন জলিলের মাকে বললাম, আন্টি আপনি আরেকবার মাছগুলো কাটেন এবং কাটার পর দেখেন মাছগুলোর পেটের ভিতরে ডিম আছে কিনা। তখন আন্টি আবার মাছগুলো কাটা শুরু করলেন এবং পরপর 9টা মাছের ভিতরে একইভাবে ডিম বের হতে থাকে এবং ডিমগুলো বেশ আগের তুলনায় আরেকটু বেশ বড় হয়ে গিয়েছিল। তখন আন্টি খুব ভয় পাচ্ছিল, আন্টি বলছিলেন যে মাছগুলো রান্না করবেন না। তো আন্টি রান্না করবেন না তো কি করবেন? আন্টি বলছেন যে যে কোনো কাউকে নিয়ে দিয়ে দিবেন। তো এই লাগো মাছ কিন্তু অনেকে খায় না। তো না খাওয়ার কারণে তিনি তিনি দেখতে পেলেন যে তাদের পাশের বাড়িতে একজন গরিব মহিলা থাকে, মানে বৃদ্ধ বয়সের, তিনি একাই থাকে। তখন তিনি ভাবলেন যে ওই বৃদ্ধ মহিলাকে দিয়ে দিই, তিনি কিছুদিন খেতে পারবেন। তখন দ্বিতীয়বার কাটার পর কিন্তু মাছগুলো আর জোড়া লাগেনি। তখন মাছগুলো একবারেই মানে কাটা হয়ে গিয়েছে, ডিম এক সাইডে, মাছ এক সাইডে। তখন বৃদ্ধ দাদিমাকে গিয়ে এই আন্টি ডাক দিল, বলছিলেন যে বৃদ্ধ বৃদ্ধ মহিলাটির কেউ নেই, তাকে মানে একজনে যে মাছ খাওয়াবে সেরকম কোনো সামর্থ্য নেই। সে বিল থেকে হাঁসের জন্য শামুক টুকিয়ে আনে এবং ওই শামুক দিয়ে যে টাকা ইনকাম হয় হাঁসের ডিম পারলে সেটুকু দিয়ে তিনি চলাফেরা করেন। তো তার জন্য তিনি ভাবলেন যে ওই ওই দাদিকে নিয়ে মাছগুলো দিয়ে দিবেন।
আর তাছাড়া তিনি একজন বুড়ো মানুষ, ওনার কোনো সমস্যা হবে বলে তিনি মনে করলেন না। তখন আন্টি বললেন যে ইমন আর জলিল তোমরা আমার সাথে চলো, গিয়ে তোমার দাদিমাকে মাছগুলোকে দিয়ে আসি। তখন আমরা গেলাম ওই দাদিমার কাছে, এবং দাদিমার কাছে যাওয়ার পর আন্টি ডাকছেন যে যে ও চাচি, ও চাচি, দরজাটা একটু খুলেন। তখন চাচি দরজা খুললেন, খোলার পর এই জলিলের মা বললেন যে চাচি, এই মাছগুলো জলিলে আনছিল, তো মাছগুলো আমি কেটেছি, কিন্তু আমি এগুলো রান্না করব না, আপনি রান্না করে নেন, এই মাছগুলো আপনি 4-5 দিন চলবে আপনার। তখনই দাদিমা জলিলের মায়ের হাতের মাছগুলো দেখতে পায়, এবং তিনি দেখে এক মুহূর্তও চিনতে বাকি রইলেন না। তিনি বললেন যে এগুলো লাগবো মাছ, এগুলো কোত্থেকে ধরে নিয়ে আসছো? তখন আমি আর জলিল বললাম যে ওই টাওয়ারের নিচে যে এই কিছু পানি ছিল, ওই পানির মধ্যে আর কি ওইগুলো জন্মেছিল, এখন এগুলো আর কি ধরে নিয়ে আসলাম। তখন দাদিমা বললেন আচ্ছা দেও, এগুলো তো আমি খেতাম আগে, দেখি এগুলো খেয়ে কিরকম লাগে। তখন দাদিমা এই মাছগুলো রেখে দিলেন, এবং তিনি রাতে রান্না করবেন বলে আমাদের সাথে কিছু একটু গল্প টল্প করলেন, এবং এই জলিলের মায়ের সাথে কিছুক্ষণ গল্প করছেন। তখন আমি আর জলিল চলে গেলাম ওদের বাসায়, মানে আশরাফুলদের বাসায়। আশরাফুলের কাছে গিয়ে মানে আমরা দেখতে চাইছিলাম যে আশরাফুলের মায়ও কি মাছগুলো ফেলে দিল নাকি। তখন আমরা গিয়ে দেখতে পেলাম যে আশরাফুলের মা মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছে। তো ফ্রিজে রেখে দেওয়ার পর আমরা আর কিছু বলিনি। তারপর গেলাম আমরা রবিনদের বাসায়। তো রবিনদের বাসায় যাওয়ার পর গিয়ে দেখতে পেলাম যে রবিনের মা মাছগুলো মানে কাটছে। তো রবিনে আসলে ছোট ছোট মাছ ধরেছিল। তো ছোট ছোট মাছ ধরার কারণে রবিনের মা গুলো মানে খুব সুন্দর করে কেটে নিল, এবং কেটে নেওয়ার পর ওইগুলো আবার রান্নাও করে নিল। তো যাই হোক, মাছগুলোর মধ্যে রহস্যজনক মাছ ছিল জলিলের, কেননা জলিল মাছ মারছিল খুব বড় বড়, যেগুলো সাইজ ছিল খুব বড় বড়, প্রায় এক একটা 500 থেকে 600 গ্রাম ওজন হবে। তো এক একটা কিন্তু এই আধা হাতের মতো হবে, 1 ফুট সাইজের হয়ে যাবে। যাই হোক, আমরা কিন্তু এরকম অবস্থা দেখে আমরা 4 বন্ধু আবারও চলে যাই ওই টাওয়ারের নিচে, আবারও আমরা আড্ডা দিই। ওই দিন সন্ধ্যার পরে আড্ডা দিতে গিয়েছিলাম। তো ওই দিন রাত 8টা-9টা পর্যন্ত আড্ডা দিই। আড্ডা দেওয়ার পর আমরা বাড়িতে আসি। তখন জলিলের বাড়িটা একটু ভিতরে হওয়াতে আমার সাথে মানে আমাকে বলতো যেমন আমাকে একটু এগিয়ে দিয়ে যা, তোর বাড়িতে ওই দিকেই। তারপর আমি জলিলের সাথে চলে আসতাম। তারপর এখন করোনার মূল কাহিনী শুরু হচ্ছে। তো আমি আর জলিল যখন আসছিলাম, তখন দেখতে পেলাম যে ওই বুড়িমার ঘরটা ছিল, ওই ঘরের মধ্যে কিরকম অদ্ভুত আওয়াজ চলছে। তখন আমি আর জলিল অবাক হলাম, বললাম যে কিরে জলিল, দেখতো ওই বুড়িমার ঘরের মধ্যে কিরকম আওয়াজ চলছে, তাই না? তখন জলিল বলল হ্যাঁ ঠিক বলছিস, তো তা তো গিয়ে দেখি। তখন আমি আর জলিল এক মুহূর্তও দেরি করলাম না। আমি আর জলিল দৌড়ে এসে দাঁড়ালাম বুড়িমার দরজার সামনে, এবং ডাকতে লাগলাম বুড়িমা, বুড়িমা, উঠো উঠো, তোমার কি হয়েছে? কিন্তু অবাক করা বিষয় ছিল, বুড়িমা আমাদের কোনো কথায় উত্তর দিচ্ছেন না। তিনি কিরকম উল্টাপাল্টা কথাবার্তা বলে যাচ্ছেন, মানে তিনি আম গাম কিরকম একটি কথাবার্তা বলে যাচ্ছেন, যেটা শোনার পর আমাদেরও খুব মানে ভয় লাগছিল। আমি জলিলকে বলছিলাম যে জলিল দেখ, কি রে, এই বুড়িমা না জানি কি হয়েছে, চল তোর মাকে ডেকে নিয়ে আসি। তখন জলিলের মাকে আমরা ডাক দিই। তখন জলিলের মা, আমি আর জলিল ওই বুড়িমার ঘরে আবার যাই। যাওয়ার পর তখন বুড়িমাকে আবারও জোরে জোরে ডাকতেছি। তো আমি আর জলিল বেশিরভাগ করে ডাকতেছি, তো কিন্তু বুড়িমা আমাদের ডাকে একটু সাড়া দিচ্ছেন না। তিনি উল্টাপাল্টা বকর বকর করে যাচ্ছেন। এরকম বকর বকর দেখার পর আমরা মানে খুব ভয় পেয়ে যাই বুড়িমার এরকম কাহিনী দেখে। তখন আমি আর জলিল ভাবলাম যে বুড়িমার কিন্তু কেউ নেই, বুড়িমার কিছু হলে কিন্তু আমাদেরই জাজব দিতে হবে। তাড়াতাড়ি দরজা ভাঙো, বুড়িমাকে দেখতে হবে, মনে হয় কোনো অসুস্থ হয়ে পড়ে আছেন ঘরের ভিতরে। তখন আমরা দরজাটা ভেঙে দিই, এবং ভেঙে দেওয়ার পর বুড়িমার ঘরের ভিতরে আমরা প্রবেশ করি। প্রবেশ করার পর দেখতে পেলাম বুড়িমা খুব মানে কাতরাচ্ছে, আর ওনার মুখ দিয়ে মানে ফেনা বের হচ্ছে। তখন এরকম অবস্থা দেখে আমরা মানে ভয় পেয়ে যাই। তখন ওনার পাশে দেখলাম উনি খাবার খাচ্ছেন। তো খাবারটা ওই যে মাছ রান্না করেছিল, ওই মাছটা কিন্তু খাচ্ছেন তিনি। তখন ওই মাছটা কিন্তু উনি সুন্দর করে বুনা করেছেন, মানে পানি দিয়ে বুনা করেছেন। তো বুনা করার পর আমরা দেখতে পেলাম যে মাছটা অর্ধেকটা তিনি খেলেন, এবং ডিমও দেখলাম অর্ধেকটা খাওয়া। তখন আমরা ভাবলাম যে হয়তো তিনি মানে বয়স হওয়ার কারণে প্রেশার ক্রিয়েট করেছে, তো তার জন্য তিনি এরকম করছে। তখন কিন্তু আমরা এই মুহূর্তে মানে এই সেন্সে ছিলাম না যে এই মাছের জন্য কিছু হতে পারে ওনার। তখন আমরা ওই বুড়িমাকে মানে বাঁচানোর জন্য আমরা তাকে হাসপাতাল নিয়ে যাই, অ্যাম্বুলেন্স ডাকি, এবং অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে যাওয়ার পর তিনি ওই অ্যাম্বুলেন্সের মধ্যেই কিন্তু মারা যান। এবং মারা যাওয়ার পর ওই আমাদের এলাকার মধ্যে
পুরো একটি কান্নার রোল পড়ে যায় এবং সবাই মানে খুব কান্নাকাটি করতে থাকে। কেননা ওই বুড়িমার কিন্তু কেউ ছিল না, তিনি ছিলেন একা। তো যাই হোক, বুড়িমা মারা গিয়েছেন। আমরা সবাই ভাবলাম যে ওনার বয়স হওয়ার কারণে ওনার এরকমটা হয়েছে। তো এলাকাবাসী সবাই কিন্তু এটাই এটাই আন্দাজ করে যে বয়সের কারণে মারা গিয়েছেন, মারা তো যেতেই পারে, স্বাভাবিক বিষয়। তো যাই হোক, আমি আর জলিল আর আমরা বন্ধু বান্ধব মিলে মানে ওনার কবর খোঁড়ার ব্যবস্থা করি। আর ওই কবরটা ছিল ওই জলিলদের বাসার যে সামনে জায়গাটা ছিল ওই জায়গাতে। সেখানে বুড়িমার কিছু একটু জায়গা ছিল, ওই জায়গার মধ্যে মানে ওনার কবর দেওয়া হবে। তখন ওই বুড়িমার কবর দেওয়ার জন্য আমরা 4 জন, আরো আমাদের সাথে 2 জন মুরব্বী ছিলেন, আমরা ওনার কবর খুঁড়তেছিলাম। তো খবর আমরা খুঁড়তেছি। তো যাই হোক, এক সময় ওনার জানাজা হয় এবং জানাজার পর আমরা ওনাকে দাফন দিই। দাফন দেওয়ার পর আমরা সবাই যার যার মতো করে বাড়ি চলে যাই। এবং বাড়ি চলে যাওয়ার পর জলিলও কিন্তু বাড়ি চলে যায়। তো বন্ধু, বাড়ি চলে যাওয়ার পর ওই জলিলের মার সাথে ওই দিন এমন একটি ঘটনা ঘটে যায়। তিনি ঘুমালেন এবং ঘুমানোর পর তিনি প্রায় মধ্যরাত হয়ে যায়, তখন তিনি একটি স্বপ্ন দেখেন। যে স্বপ্নের মধ্যে ওনাকে কেউ একজন বলছিল যে জলিলের মা, জলিল যে আমার কাছ থেকে এরকম একটি শত্রুমান্তি করলো, তার মাসুল জলিলকেও দিতে হবে এবং জলিলের মা তোমাকেও দিতে হবে। এরকম বলে মানে জলিলের মাকে হেসে মানে হা হা করে চলে গেল। তখন জলিলের মা এরূপ দুঃস্বপ্ন দেখার পর তিনি লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়েন এবং জলিলকে খুব জোরে জোরে ডাকতে থাকেন। তো জলিল একটু পরে বিছানা থেকে উঠে আসে এবং তার মাকে জিজ্ঞেস করলো যে মা কি হয়েছে। তখন জলিলের মা বলল যে দেখো, আমি না একটা স্বপ্ন দেখলাম, খুব বাজে স্বপ্ন। তুমি যে আজকে যে মাছ মেরে নিয়ে আসছো, ওই মাছের মধ্যে যেমন ওই মাছটা কারো হাতে ছিল, মানে খুব ভয়ঙ্কর ভাবে ছিল তাকে দেখতে। তো তার তার হাতে মাছ নিয়ে বলছিল যে তুমি তুমি আর তোমার ছেলে আমার সাথে ঠিক করোনি, তোমরা আমাকে খুব ভাবে ধ্বংস করে দিয়েছো, তোমাদেরকে এই মাসুল দিতেই হবে। তখন ওই কথাটি দলিল শুনে এবং দলিল শোনার পর সে মানে ভয় পেয়ে যায়। সে ভাবলো যে আমার মনে না জানি কি হয়ে যায়, আমার না জানি কি হবে, তোমার কি হবে, এরকম মানে চিল্লাফাল্লা করতে থাকে। তো রাত্রিবেলা বাজে প্রায় 3:30। তখন ওই তাদের এরকম চিল্লাচিল্লি শোনার পর আমরা দৌড়ে আসি তাদের বাড়িতে এবং পাশের বাড়ির কয়েকজন মানুষও চলে আসে। তো আসার পর জলিল এবং জলিলের মা খুব ভয় পেয়ে যায়। তাদের মাথার মধ্যে আরো একটা ভয় ছিল, কেননা ওই যে বুড়িমা মারা গিয়েছিল, ওই বুড়িমা কিন্তু ওই লাগ্গো মাছ খাওয়ার পরেই কিন্তু মারা যায়। তো ওই ভয়টা থাকার কারণে জলিল এবং জলিলের মা এই কথাটা সবার কাছ থেকে লুকিয়ে ফেলে। তারা বলছিল যে অন্য কথা সবাইকে, তারা বলছিল যে টাকা রেখেছিল ঘরের মধ্যে, টাকা পাচ্ছে না। তো এরকম কথাবার্তা বলে মানে আশপাশের মানুষগুলোকে শান্ত করে দেয় এবং সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি পাঠিয়ে দেওয়ার পর জলিল এবং জলিলের মা শ্বশুরানি কিছু আলাপ সালাপ করছিল। তখন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম জলিলের। তখন আমি তাদের এরকম আলাপ সালাপ শোনার পর আবার তাদের ঘরে এসে ঢুকি। এবং আমি জলিলের এমন একটা বন্ধু ছিলাম যে জলিল আমাকে সবকিছু বলতে বাধ্য। তখন আমি জলিলকে জিজ্ঞেস করলাম, কিরে ভাই জলিল, আমাকে খুলে বলতো কি সমস্যা হয়েছে, কত টাকা হারিয়েছে। তখন আমাকে জলিল কেঁদে কেঁদে বলছে যে ভাই, কোনো টাকা তো হারায়নি, মানে ওইখানে তো লোক লজ্জা, মানে যদি এখানে জানতে পারে তাহলে একটা উশৃঙ্খল হতে পারে। তো তার জন্য কাউকে কিছু বলিনি, তোকে আমি বলি, আমরা যে মাছ মারছিলাম না ওই দিন, ওই যে লাগ্গো মাছ, তো ওই লাগ্গো মাছ মারার পর না আম্মু একটা স্বপ্ন দেখলো। তো স্বপ্নটা ছিল এমন যে আম্মুকে কেউ একজন হুঁশিয়ারি দিয়ে বলছে যে তুমি তুমি আর তোমার ছেলে আমার সাথে ঠিক করোনি, তোমাদেরকে এই মাসুল দিতেই হবে। তখন আম্মু না খুব ভয় পেয়ে মানে লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ে এবং আমারও মানে খুব ভয় করছে এখন। তখন মানে আমারও মানে টেন্ডেন্সি কাজ করতেছিল না, ভাবলাম যে আমি তাদেরকে কি বলে মানে সান্ত্বনা দিব। তখন আমি বললাম যে আরে এসব স্বপ্নের বিষয় ছাড় তো, এরকম মানে কিছু হবে না, বাদ দিয়ে এসব। তখন জলিল আর জলিলের মা তো এরকম মানে বিশ্বাস করতেইছে না, মানে তারা তো মানে সিরিয়াসলি হয়ে পড়ে। তখন আমি ভাবলাম, আমি তাদেরকে অনেকক্ষণ সান্ত্বনা দিলাম চুপি চুপি, কেননা মানুষ শুনলে ঝামেলা আছে। তো এরকম সান্ত্বনা দেওয়ার পর রাত 4টা বেজে যায়, তখন তাদেরকে মানে ঘুম পাতাই এবং তারপর আমি বাড়িতে যাই। তখন আমি ওকে ঘুমিয়ে পড়ি এবং ঘুমানোর পর দিন সকালবেলা জলিল আমার বাসায় দৌড়ে চলে আসে এবং আমার সাথে এসে বলে যে ইমন ভাই দেখ, তোকে তো বলছি ভাই, তুই কিন্তু কাউকে বলিস না, দেখ এটা কিন্তু বললে আমাদের বিপদ হতে পারে, কেননা ওই বুড়িমা কিন্তু ওই লাগ্গো মাছের জন্যই মারা গিয়েছে।
তখন আমি জলিলকে বললাম, আরে ভাই ছাড় তো এইসব বিষয়, লাগ্গো মাছের জন্য বুড়িমা কেন মারা যাবে? বুড়িমার বয়স হয়েছে তার জন্য মারা গিয়েছে, এইসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা বাদ দিয়ে মাথা থেকে। আর এসব কি সব উল্টাপাল্টা কথা বলছিস আদিম যুগের মানুষের মতো? তাকে এরকম কথাবার্তা বলে বুঝিয়ে তারপর বললাম যে স্কুলের তো সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আয়, স্কুলে যেতে হবে। তখন আমাদের এসএসসি পরীক্ষা প্রায় শুরু হয়ে যাবে। তখন আমরা দৌড়ে যাই। তো স্কুলে যাওয়ার পর আমরা কিছু প্রিপারেশন নিচ্ছিলাম স্কুলের মধ্যে। তো নেওয়ার পর আমরা 4-5 বন্ধু মিলে আবারও স্কুল ছুটি হওয়ার পর ওই টাওয়ারটার নিচে চলে যাই। এবং ওই টাওয়ারের নিচে বসে বসে আমরা চার বন্ধু, আমরা চারজনই ছিলাম ওই দিন। আমরা চারজন কিছু আলাপ করছিলাম। তো আমাদের আলাপটা ছিল ওই দিন এরকম যে ওই লাগ্গো মাছ নিয়ে। তখন জলিল বলল যে, দেখ ভাই, আমরা তো ওই দিন চারজনে মাছ মারছিলাম। তখন রবিন আর আশরাফুলের বাড়িতে যে, মানে রবিনের বাড়িতে তো মাছ খাওয়া হয়ে গিয়েছিল, তাদের ছোট ছোট মাছ ছিল, তাদের কোনো সমস্যা হয়নি। আর আশরাফুলের বাড়িতে যে মাছগুলো নিয়েছিল, আশরাফুল খুব বড় বড় মাছ মারছিল। তখন আশরাফুলের মাছগুলো ওই দিনও মানে ফ্রিজের মধ্যেই রাখা ছিল। তখন আমি আর জলিল বললাম যে, ভাই তুই এই মাছগুলো খাইস না, দেখ মাছগুলো তুই ফেলে দে, এই মাছগুলোর মধ্যে ঝামেলা রয়েছে। তখন আমাদের এরকম কথাবার্তা শুনে আশরাফুল মানে সেও খুব ভয় পায় এবং ভয় পেয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি মাছগুলোকে আজকেই ফেলে দেওয়ার ব্যবস্থা করছি। তখন আশরাফুল মানে রাত্রিবেলা গিয়ে ওই মাছগুলো ফেলে দেয়। তো ওই রাত্রিবেলার আগে যে আমরা যখন আড্ডা দিচ্ছিলাম, তখন আড্ডা দেওয়ার মধ্যে আমরা কিছু মানে গল্প সল্প করি। তখন আমরা ওই যে টাওয়ারের ভিতরে যে রুমটা ছিল, ওই রুমটার মধ্যে আমরা কিছু একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই। এবং আওয়াজটা ছিল মানে খুব কান্নার আওয়াজ। মানে কেউ একজন বলছিল যে মানে খুব আর্তনাদ, মানে এটা মানে বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই। তখন আমরা চার বন্ধু মিলে মানে একবারে লাফ মেরে উঠে পড়ি এবং বললাম যে কিরে, ওইখানে কে কাদের দেখতো? তখন ওইখানে কিন্তু তালা মারা। তো ওই তালা মারা মানে টাওয়ারের ভিতরে কে কাঁদবে? মানে এখানে তো কারো এখন যাওয়ার মানে কোনো প্রসেস নাই, কোনো মানে ক্ষমতাও নাই যে তালা ভেঙে তালার উপর দিয়ে যাবে। কারণ এই তালার উপর দিয়ে মানে জেঞ্জুরের মতো ওইখান দিয়ে গেলে মানুষের হাত পা একবার ছিঁড়ে যাবে। তো ওইখানের মধ্যে এরকম অবস্থায় কে কাঁদবে? এটা দেখে আমাদের মানে চার বন্ধুর মধ্যে খুব হতাশ পড়ে যায়। আমাদের মধ্যে আশরাফুল আর রবিন ছিল একটু অন্য টাইপের। তারা ভাবলো যে দেখি তো, অনেকদিন ধরে কিছু পাই না, মানে বুঝজিন কিছু পাই না, দেখি দেখি এটা কে। তারা মানে কিছু বুঝতে চাইছিল না, তারা মানে ওটাকে দেখবে ওটা কি। তখন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তারা লাইট জ্বালায় এবং লাইট জ্বালিয়ে মানে কিছু দেখা যাচ্ছে না। তখন ওই যে রুমের ভিতরে যে মানে গর্তটা ছিল, ওই গর্তটার মধ্যে মানে কিছু একটা লাল লাল আলো জ্বলছে। লাল এবং লাল ছিল বেশিরভাগ, হ্যাঁ, লালের মতো মানে আলো জ্বলছিল। তখন ওই আলোটা আমরা দেখতে পাই এবং আশরাফুল বলছিল এটা নিশ্চয়ই কোনো পেতনি হবে, চল যাই বাড়িতে গিয়ে কোনো একজন এই যে কবিরাজ আছে, ওই কবিরাজকে নিয়ে এসে এটাকে আজকে ধরি। তখন আমরা সবাই চলে আসি ওই কবিরাজের কাছে এবং কবিরাজের কাছে এসে বললাম যে ওই টাওয়ারটার নিচে একটা পেতনি আছে, তাড়াতাড়ি চলেন চাচা। তখন আমাদের সাথে ওই কবিরাজ চাচা দৌড়ে চলে আসেন। তো কবিরাজ চাচা আমরাকে দেখতে পেলাম যে উনি গরুর জন্য খড় কাটছিলেন। তখন উনি ওই খড় কাটা পেলে তা ওনার ঘর থেকে দেখলাম কিছু একটা জিনিস নিল এবং কিছু একটা জিনিস নেওয়ার পর তিনি দৌড়ে আমাদের সাথে চলে আসলেন এবং সাথে একটা বোতলও নিয়েছিলেন। তো ওই বোতল আর একটা কি একটা যন্ত্র নিল, ওই যন্ত্রটা আর বোতলটা নিয়ে আমার সাথে চলে আসলেন এবং ওইখানের মধ্যে গিয়ে তিনি কিসব মানে উল্টা পাল্টা মন্ত্র পড়ছিলেন। তো আমরা ওনার পিছনে দাঁড়িয়েছিলাম, কেননা ওনার সামনে আমরা যাইনি। তখন উনি উনি বললেন যে এখানে নিশ্চয়ই কিছু রয়েছে, দাঁড়াও আমি আমি মানে দেখার চেষ্টা করি। তখন ওই কবিরের চাচা মানে খুব মানে চেষ্টা করতেন যে ওইখানে কিছু পাওয়ার জন্য। তখন আমরা চার বন্ধু ওই কবিরাজ চাচার পিছনে আমরা দাঁড়িয়ে আছি। তখন কবিরাজ চাচা ওই দেখলাম যে মানে তিনি কিছু একটা মন্ত্র পড়ছিলেন। তো মন্ত্র পড়া একটু পর তিনি বন্ধ করে দেন এবং বন্ধ করে দেওয়ার পর আমরা চার বন্ধু একটু অবাক হই। ভাবলাম যে চাচার আবার কি হলো, নাকি কিছু দেখে ফেললো। তখন দুই বন্ধু মানে হেসে দিয়েছিল। তো আমরা একটু পরে দেখতে পেলাম যে কবিরাজ চাচা ডাইরেক্ট পিছন দিকে ফিট হয়ে পড়ে যায় এবং ফিট হয়ে পড়ে যাওয়ার পর দেখতে পেলাম ওনার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তখন এরকম অবস্থা দেখে আমরা চার বন্ধু ওই কবির চাচাকে দৌড়ে নিয়ে বাড়িতে চলে আসি এবং বাড়িতে চলে আসি আর বলতেছিলাম এক একজনে যে ওইখানে আর যাওয়া যাবে না, এখানে নিশ্চয়ই কোনো একটি মানে খুব খারাপ একটি কিছু হতে চলেছে, এখানে আর যাওয়া যাবে না, না জানি কোন মৃত্যু আমরা ডেকে আনি এখানে। তখন আমরা কবির চাচার বাড়িতে নিয়ে আসি এবং কবির চাচার বাড়ির মধ্যে কান্নার ডুল পড়ে যায়। তো কবির চাচার কিছু হয়নি, ওনার মানে যথাযথ চিকিৎসা দেওয়া হয় এবং ডাক্তার ডাক্তার আনা হয় বাড়িতে, আনার পর ওনার চিকিৎসা করে তিনি ভালো হয়ে যান। এবং তিনি ভালো হলেও কিন্তু তিনি মানে আগের মতো চাঞ্চল্যটা মানে ওনার কমে যায়। মানে তিনি যে আগে ভূত প্রেত ধরার জন্য যেভাবে চলতেন, কিন্তু তিনি এটা মানে ছেড়ে দেন। তো আমরা
চার বন্ধু ওই দিন থেকে আর ওই টাওয়ারের নিচে যাই না, ওই সিঁড়ির মধ্যে আড্ডা দেই না। তো এইভাবে কিন্তু 1 সপ্তাহ চলে যায়। 1 সপ্তাহ চলে যাওয়ার পর আমরা চার বন্ধু মিলে মানে সন্ধ্যাবেলা এই একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো হেঁটে যাওয়ার পর আমরা দেখতে পেলাম ঠিক এরকম লাল একটা আলোর মতো, ওই আলোটা এই একটা রাস্তার মাঝখানে মানে খুব সুন্দর করে নাচছিল। তো নাচছিল আর নাচার সঙ্গে সঙ্গে মানে ঝুনঝুনি বাজছিল। তো এরকম ঝুনঝুনি বাজার শব্দ শুনে আমরা চার বন্ধু মানে অনেক ভয় পেয়ে যাই। ভয় পেয়ে যাওয়ার পর আমরা দৌড়ে চলে আসি পিছন দিকে, এবং এক একজনে হাঁপাতে হাঁপাতে মানে দৌড়াতে দৌড়াতে একটা বাড়িতে গিয়ে উঠি। তখন ওই বাড়িতে থাকা দু তিনজন লোক আমাদেরকে জিজ্ঞেস করছিল, বলছিল বাবা তোমাদের কি হয়েছে। তখন আমরা ওই লোকটাকে সবকিছু খুলে বললাম যে আমরা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ওর এই দোকানে যাব। তখন আমরা দেখতে পাই যে ওই নীরব রাস্তার মাঝখানে কিছু একটা মানে লাল একটা আগুনের মতো মানে লাফাচ্ছে আর ঝুনঝুনি শব্দ পাচ্ছে। তখন আমরা দৌড়ে এখানে চলে আসি, আমাদের খুব ভয় লাগছে। তখন ওই চাচা বললেন যে কিসব উল্টা পাল্টা বলছো, এই যুগে কি এসব কিছু আছে নাকি। তখন ওই চাচা আমাদেরকে বললো আচ্ছা আসো দেখি কোথায় কি আছে। তখন আমরা চাচাকে নিয়ে যাই ওই জায়গাতে, কিন্তু তখন ওই জায়গার মধ্যে কিছু ছিল না। তখন না থাকার কারণে আঙ্কেল মানে আমাদেরকে খুব মানে বকাবাদ্য করছেন আর বুঝাতেন যে এই দিনের মধ্যে কি এসব কিছু আছে নাকি, পাগল তোমরা। তখন আমরা বললাম যে এটা মনে হয় আমাদের ভুল হতে পারে, তবে চারজনের মনের মধ্যে একই রকম ভুল কিভাবে হতে পারে। তো যাই হোক, আমরা চারজনকে আঙ্কেল মানে ওনার বাড়ির সীমানা অতিক্রম করে আমাদেরকে ছেড়ে দেন। তখন আমরা ওই দিন যার যার মতো করে বাড়িতে চলে যাই, এবং আমিও বাড়িতে চলে আসি। এবং বাড়িতে চলে আসার পর খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ি। এবং ঘুমিয়ে পড়ার পর সকাল 7টার সময় আমি উঠে পড়ি, এবং উঠার পর আমি দেখতে পাই যে আশরাফুলদের বাড়িতে মানে কি মানে মানুষ বলা বলি করছিল যে জলিলদের বাড়িতে কিছু নাকি হয়েছে। তখন আমি আশরাফুলের মাকে জিজ্ঞেস করলাম যে এই আন্টি কি হয়েছে। তখন তিনি বলছিলেন যে তোমার বন্ধু জলিলের এত শরীর খারাপ, তুমি জানো না, তুমি এসে আমাকে জিজ্ঞেস করছো। মানে তিনি আমাকে বললেন যে কেমন বন্ধু তোমরা। তখন আমার তো শুনে মানে মাথা নষ্ট হয়ে গেল, কি বললাম কি যে রাত্রিবেলা আমরা চারজন বন্ধু একসাথে ঘোরাফেরা করার পর আমরা এই এক একজন বাড়িতে চলে আসলাম, এখন আবার জলিলের কি হলো। তখন আমি এক মুহূর্ত এখানে দেরি করিনি, দৌড়ে যাই জলিলের বাড়িতে। এবং জলিলের বাড়িতে গিয়ে দেখি যে জলিল একদম মানে পড়ে আছে বিছানার মধ্যে, এবং সে বলছে যে আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। মানে তার খুব অস্থির অস্থির অবস্থা। তখন তার আশপাশে মানে মেয়েরা এবং মহিলারা পুরুষরা সব মানে ঘিরা দিয়ে রয়েছে তার ঘরের ভিতরে। এবং আমি যাই হোক আমি এই ঘিরাটা মানে ফাঁক করে ঢোকার পর আমি জলিলকে জিজ্ঞেস করি জলিল কি হয়েছে। তখন জলিল আমার দিকে অদ্ভুতভাবে মানে তাকায়। তার দেখলাম চোখ একদম লাল আগুনের টুকরার মতো হয়ে রয়েছে। তখন সে আমাকে দেখে সে আমাকে বলল যে তুই আমার শত্রু, তুই আমাকে সব খুন করেছিস, তুই আমাকে মেরেছিস, বলেই সে আমার গলা চেপে ধরে। এবং আমার গলা চেপে ধরার পর আমি বললাম যে আরে ভাই তুই কি পাগল নাকি, তুই এটা কি করছিস, আমাকে ছাড় বলছি। তখন খুব জোরাজুরির পর আশপাশের মানুষ মানে একবারে ছুটিয়ে দেয় আমাকে। ছুটিয়ে দেওয়ার পর আমি একটু দূরে চলে আসি, এবং দূরে চলে আসার পর মনে হচ্ছিল আমার উপরে একটা পাহাড় উঠে গিয়েছিল। তো আমি যাই হোক মাথায় পানি দিলাম, এবং পানি দেওয়ার পর মানে আমি একটু শান্ত হই, এবং তার কাছে মানে আবার একটু উকি দিয়ে দেখার চেষ্টা করি। তখনও সে আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকায়, তার চোখগুলো লাল টকটকা হয়ে রয়েছে। তখন সেটা দেখে আমার খুব ভয় লাগে, এবং আমার মাও ওইখানে ছিল। আমার আম্মু বলছিল যে ইমন তাড়াতাড়ি বাড়ি যাও বলছি, তুমি এইখানে আর আসবা না, তোমার কিন্তু বিপদ হতে পারে। তখন আমার আম্মু আমাকে বাড়িতে নিয়ে চলে আসেন। তখন ওই জলিল চলে যায় আশরাফুলদের বাড়িতে। তখন জলিলের সাথে কেউ ছিল না, ঠিক দুপুর বাজে তখন 1টা। তখন জলিল আশরাফুলদের বাড়িতে আসে, এসে তারপর কি করলো, আশরাফুলদের যে কলটা ছিল ওই কলটার মধ্যে মানে ভেঙে ফেলে, কল মানে মোটর ভেঙে ফেলে, এবং তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করা শুরু করে দেয়। এবং ভাঙচুর করা শুরু করার পর আশরাফুলের মা দৌড় মেরে বের হয়, এবং বের হয়ে বলল এই জলিল তুমি তুমি এটা কি করছো, তুমি আমাদের এরকম ভাঙচুর করছো কেন, তুমি তো এরকম ছিল না। তখন জলিল আশরাফুলের মার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, তা দেখে আশরাফুলের মা মানে ভয় পেয়ে যায়। কেননা জলিলের চোখ ছিল তখন আগুনের মতো লাল, এবং তার মানে মাথা উস্কো খুস্কো, এবং শরীরের মধ্যে মানে কিরকম একটা ওইরকম একটা তেজ চলে আসছিল। তখন আশরাফুলের মা জলিলকে এমনটা বলাতে জলিল খুব মানে রেগে যায়, এবং রেগে গিয়ে আশরাফুলের মায়ের শরীরে হাত তুলে মানে আশরাফুলের মায়াকে মানে 2-3 চর মেরে দেয়। চর মেরে দেওয়ার পর আশরাফুলের মা বলে দেখেছো কি সাহস হয়েছে জলিলের, কিরে জলিল তুই তো এরকম ছিলি না, তুই এরকম কেন করছিস। তখন আমি দৌড়ে যাই আশরাফুলদের বাড়িতে, গিয়ে বললাম আন্টি আন্টি তাড়াতাড়ি বাড়ি যান, না হলে ও আপনার কোনো ক্ষতি করে ফেলবে, এই মানে তার মানে সেন্স ঠিক নেই।
তখন আশরাফুলের মা দৌড়ে গিয়ে তাদের ঘরে যায় এবং ঘরে গিয়ে দরজা নক করে দেয়। তখন জলিল আমাকে অনেকটা দৌড়ায়, দৌড়ানোর পর আমি জলিলদের বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পর জলিলও মানে আমার পিছন পিছন দৌড়িয়ে তাদের বাসায় চলে আসে। এবং তখন জলিলের বাবা মা ধরে মানে মিলে তাকে ধরে, জলিলের ছোট ভাই ছিল, তারা মিলে জলিলকে মানে সামাল দেয় এবং সামাল দেওয়ার পর জলিলকে এই হাত পা বেঁধে মানে তাদের বিছানার মধ্যে রেখে দেয়। এবং রেখে দেওয়ার পর মানে জলিলদের বাসায় মানে খুব একটা কান্নার রোল, আবার তারা খুব চিন্তায় পড়ে যায়। জলিলের বাবা তো মানে একদম অস্থির অস্থির হয়ে গিয়েছেন, তার বড় ছেলের কি হলো এরকমটা। এইভাবে চিন্তা ভাবনার পর জলিল আবার সিদ্ধান্ত নিলেন যে কোনো একটা ভালো একটা কবিরাজ আনবে এবং কবিরাজ আনার পর জলিলকে ঝাড়ফুঁক করাবে যদি কোনো একটা উপকার হয়। কেননা জলিল যে অবস্থায় গিয়েছিল সেখান থেকে মানে তাকে ফিরিয়ে আনা খুব অসম্ভব, কেননা তার চোখ মুখ দেখে মানে খুব সবাই মানে ভয় পেয়ে যায়। তখন জলিলের বাবা সিদ্ধান্ত নিলেন যে একজন কবিরাজ আনবেন। তো তিনি চলে যান একজন কবিরাজ আনার জন্য। তখন আমরা তিন বন্ধু যে ছিলাম, ওই তিন বন্ধু মিলে মানে জলিলকে দেখতে যাব, কেননা জলিল যেহেতু অসুস্থ, বন্ধু মানুষ বলে কথা। তো আমরা তিনজন বন্ধু মিলে তার জন্য রুটি কলা কিনি এবং রুটি কলা কিনে জলিলের বাসায় যাই এবং গিয়ে দেখতে পাই যে জলিল মানে বাঁধা অবস্থায় পড়ে রয়েছে বিছানার মানে একটা কোণে। তখন আমরা জলিলকে জিজ্ঞেস করলাম, জলিল তোমাকে কে বাঁধলো? তখন জলিল মানে তার তার মানে কথার যে ধরনটা, ওই ধরনটা মানে পাল্টে গিয়েছিল। সে বলছিল, হেই তোরা কি যাবি, না হলে আমি তোদেরকে এখনই মেরে ফেলবো সবটিকে। তখন আমরা সবাই বলছিলাম যে কিরে জলিল, তুই তো এরকম ছিলি না, তুই তো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছিস, তুই এরকম কেন করছিস আমাদের সাথে? তখন জলিল বলল যে, হেই তোরা এটা কি এনেছিস, তোরা এই রুটি কলা কেন আনলি? তোরা তাড়াতাড়ি গিয়ে আমার জন্য কাঁচা কাঁচা মাংস নিয়ে আয়, গরুর মাংস নিয়ে আয়, মুরগির মাংস নিয়ে আয়, আমি খাবো, আমার খুব খিদে লেগেছে। তখন আমরা আর বুঝতে বাকি রইল না, আমরা নিশ্চিত বুঝে গিয়েছি যে জলিলকে হয়তো কোনো কালো পিশাচে ধরেছে, কেননা কালো জিনে ধরেছে, আর না হলে কাঁচা কাঁচা মাংস কেন খেতে চাইবে আমাদের কাছ থেকে। তখন আমরা তার কাছ থেকে একটু দূরে চলে আসি এবং এই জলিল জলিল বলছিল, এই তোরা কাঁচা কাঁচা মাংস আনিসনি কেন, তোরা আয়, তোদেরকে আমি খাবো। তখন আমরা মানে বলছিলাম যে জলিল তুই কি পাগল হলি নাকি, তোকে কিন্তু এখন অনেক মানে মারবো আমরা। তখন জলিল বলল, কি আমাকে মারবি? বলে জলিল মানে খুব শক্তি খাটায় এবং তার যে বিছানা ছিল ওই বিছানাটা মানে মানে ভেঙে ফেলার পর তার যে শরীরে বাঁটটা ছিল ওই বাঁটটাও কিন্তু সে খুলে ফেলে। মানে তার শরীরে এত পাওয়ার যে কিভাবে আসছিল আমরা মানে কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমাদের হাতে থাকা রুটি কলা সবগুলো তার গড়ে ফেলে আমরা মানে জোরে একটা দৌড় দিই এবং দৌড় দিয়ে আমরা মানে বিলের দিকে চলে যাই। তখন ওই জলিল আমাদের পিছন পিছন দাওয়া করতে থাকে, আর ওইদিকে জলিলের বাবা বিলের ওই পাশ থেকে জলিলের জন্য মানে একজন কবিরাজ নিয়ে আসছেন। তখন আমরা দেখতে পাই জলিলের বাবা আসছেন। তখন জলিল বাবাকে দেখে আমরা ভাবলাম যে জলিল বাবার কাছে যাই, তাহলে জলিলকে তিনি সামলাতে পারবেন, না হলে জলিল এখন যে অবস্থা আমাদেরকে কিছু একটা করে বসবে আর আমরা তো তাকে কিছু করতে পারবো না। যাই হোক, আমাদের এখন মানে তার কাছ থেকে দূরে থাকতে হবে। তখন আমরা দৌড়ে দৌড়ে চলে গেলাম জলিল বাবার কাছে এবং জলিল বাবাকে বললাম যে আঙ্কেল আঙ্কেল তাড়াতাড়ি বাঁচান, আপনার ছেলে দেখুন এমন পাগলা হয়েছে, সে তো আমাদেরকে মানে কোনো একটা ক্ষতি করে বসবে। তখন আঙ্কেল বলছিল যে তাকে তো আমি বাড়িতে বেঁধে বেঁধে চলে আসলাম, তো তাকে কে ছাড়লো? তখন আমরা বললাম যে আমরা তার কাছে গিয়েছিলাম রুটি কলা নিয়ে, তখন সে মানে এরকম বলছিল যে সে রুটি কলা খাবে না, সে মাংস খাবে। তখন সে বলছে তোদেরকে খাবো বলে মানে সে মানে বিছানা টিছানা ভেঙে রসিমই সব খুলে আমাদেরকে মানে পিছনে দাওয়া করলো। এখন সে দেখুন কিভাবে আসছে আমাদের দিকে তেড়ে। তখন জলিলের বাবা তার এরকম অবস্থা থেকে তিনি খুব রেগে যান এবং রেগে গিয়ে জলিলকে দুই চারটা চড় মেরে দেন। চড় মেরে মানে তাকে মানে মাটিতে ফেলে দেন। তখন সে মানে একদম দুর্বল হয়ে মানে পড়ে যায়। কিন্তু তখন তার শরীর থেকে এমন একটি অদ্ভুত শক্তি যায়, যে শক্তির কারণে সে আবার দাঁড়িয়ে পড়ে এবং দাঁড়িয়ে পড়ে তার বাবার কলারে আবার ধরে ধরে জলিলের বাবার কলারে ধরে পড়ে। ধরার পর বলছিল যে হেই তুই আমার চোখের সামনে কেন আসলি, চলে যা বলছি, নাহলে তোকে আমি মেরে ফেলবো। তখন জলিলের বাবা মানে এরকম অবস্থা দেখে মানে তিনও ফিট হয়ে পড়েন। তো আমরা তিনজন তখন দৌড়ে দৌড়ে মানে এক কোণা দিয়ে আমরা মানে পালিয়ে যাই। তখন জলিলের বাবা মানে কোনো এক সময় উঠে আবার বাড়িতে চলে আসেন। তখন যে জলিলের বাবার সাথে এই কবিরাজটা ছিল, ওই কবিরাজটা পিছন দিক দিয়ে আসছিলেন। তখন তিনি দেখতে পেলেন যে জলিল এরকম বিলের মধ্যে উল্টাপাল্টা দৌড়াদৌড়ি করছেন। তখন ওই কবিরাজ তিনি মানে কিরকম মন্ত্র পড়া শুরু করলেন, আমরা দূর থেকে দেখছিলাম এবং মন্ত্র পড়ার বলে দেখলাম জলিল মানে অবশ্যই মানে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পর মানে সে আর মানে কোনো নাড়াচাড়া করছে না। এটা দেখে আমরা তিন বন্ধু এবং জলিলের বাবা গেলাম যে ওইখানে জলিলকে দেখার জন্য। গিয়ে দেখি যে জলিল পড়ে আছে। তখন তাকে জলিলকে কাঁধে কুলে নিয়ে আমরা তার বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পর তাকে আবার বাঁধা হয় শক্ত একটা আম গাছের মধ্যে।
আম গাছের মধ্যে বাঁধার পর এই কবিরাজটি একটা চেয়ারের মধ্যে বসে, তিনি তার সাথে কিছু রকমের ওই পানি ছিল এবং আরো নানান রকমের জিনিস ছিল, যেগুলো এই খুব প্রয়োজনীয় একটু জিনিস ছিল। সেই জিনিসগুলো দিয়ে এই জলিলকে মানে ঝাড়ফুঁক করছেন, এবং একটু পর জলিলের জ্ঞান ফিরে, এবং জলিলের জ্ঞান ফেরার পরে সে আবার আমাদের দিকে লক্ষ্য করে, সে আমাদের দিকে খালি মানে মানে হা করে থাকে, তাকে চোখগুলো মিলিয়ে মিলিয়ে। তার এরকম চাহনি দেখে আমাদের খুব মানে ভয় লাগে, আমরা ভাবতে থাকি না জানি সে আমাদের কোন ক্ষতি করে বসে থাকে, তাকে তো না জানি কোন শয়তান জিনে ধরেছে। তো আমরা এরকম ভাবতে ভাবতে মানে আর ওইদিকে কবিরাজ মানে ঝাড়ফুঁক করাচ্ছেন। তখন কবিরাজকে মানে কবিরাজ এই জলিলকে বলছিল, এই এই জলিল, তুমি তুমি কোথা থেকে এসেছো আমাকে বলো। তখন জলিলের মুখ দেখে এমন এমন কথা বের হচ্ছিল যেটা আমরা কোনোদিন কল্পনাও করিনি। জলিল বলছিল, হেই তুই কে, তুই চলে যা, না হলে আমি তোকে মেরে ফেলবো। তারা আমাকে খুব জ্বালিয়ে ফেলেছে, আমরা থাকতাম টাওয়ারের নিচে খুব শান্তিতে, তারা আমাদেরকে মেরে নিয়ে এসেছে, তাদেরকে আমি একটাকেও ছাড়বো না, জলিলকেও ছাড়বো না, এবং ইমন, আশরাফুল, তারপর রবিন, একটাকেও ছাড়বো না, সবগুলোকে মেরে ফেলবো। তারপর এরকম কথাবার্তা শুনে এই কবিরাজ মানে খুব রাগান্বিত হয়ে যায়, এবং রাগান্বিত হয়ে বলে যে, হেই পিশাচ, তুই কি এখন জলিলের শরীর থেকে যাবি, না হলে দেখবে তোকে এখনই মেরে ফেলবো। বাদে তার এরকম কথা শুনে মানে জলিল মানে হাসছিল আনমনা, মানে খুব জোরে জোরে হাসছিল জলিল, বলছিল যে তুই আমাকে মেরে ফেলবি, তোর এত বড় সাহস, তোকে আমি দেখে নেব কবিরাজ। তখন কবিরাজ ওই কি একটা মন্ত্র পড়লেন, মন্ত্র পড়ার পর মানে কবি জলিল যখন তখন মানে সে নুয়ে পড়ে, এবং নুয়ে পড়ে বলে যে, বাবা বাবা আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তখন কবিরাজটি বলছিল যে, এখন আবার ভুল হলো কেন, তাড়াতাড়ি বল, তুই তোর বাড়ি কই। তখন ওই মানে জলিলের মুখ থেকে বের হচ্ছিল, জলিল বলছিল যে আমার বাড়ি হচ্ছে ওই বাংলালিংক টাওয়ারের নিচে। কিন্তু তারপর আবার কবিরাজ জিজ্ঞেস করলো যে তাহলে তুই জলিলের কাছে কেন আসলি। তখন জলিলের মুখ থেকে আবার কথা বের হচ্ছিল, সে বলছিল যে তারা আমার যে ছেলে পেলে ছিল ওদেরকে মানে ধরে নিয়ে এসেছে, তারা মাছ সেজে মানে পানিতে খেলাধুলা করছিল, তাদেরকে তখন ধরে নিয়ে চলে আসছিল। তো আমার ছেলে পেলেদেরকে এভাবে ধরে নিয়ে আসার পর আমি কি শান্তিতে থাকতে পারি, আমি তাদের বিচার চাই, আমি তাদেরকে একবারে মেরে ফেলতে চাই। তখন এই তখন বলল যে কবিরাজটি যে, এই পিশাচ দেখ, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, তোর ছেলে পেলে মাছ সাজে কেন ঘুরে, তুই কি জানিস না মানুষরা মাছ দেখলে খুশিতে গিয়ে মাছগুলো ধরে নেয়, তুই তুই তো তাদেরকে শাসন করতে পারতি। তখন তখন যে এই পিশাচটি ছিল সে বলছিল যে আমার ভুল হয়ে গিয়েছে, কিন্তু তারা তো ভুল করে আমার ছেলে পেলেগুলোকে এভাবে এনে কেটে রান্না করতে পারে না, তাদের আমি বিচার চাই, তাদেরকে আমি একবার মেরে ফেলবো, সব কটাকে মেরে ফেলবো, সব কটাকে দেখে নেব। এরকম উল্টাপাল্টা কথা বলা শুরু করছিল জলিলের মুখ থেকে। তখন কবিরাজটি বলল যে, তোকে তোকে তো এভাবে কাজ হবে না, দাঁড়া, তোকে এই এখন একবারে দুনিয়া ছাড়া করে দেব, তোকে আমার বোতলের ভিতরে ভরে দেব। তখন এরকম কথাবার্তা বলে কবিরাজ উল্টাপাল্টা মানে কিরকম একটা মন্ত্র পড়া শুরু করে দেন। মন্ত্র পড়ার পর মানে জলিলে দেখলাম জলিল কি ঘুরাচ্ছে, মাথা মাথা ঘুরানোর পর দেখলাম জলিল একটু এক পর্যায়ে বসে, আব্বা আব্বা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আমি বলছি আমি বলছি আমি চলে যাচ্ছি, আমি কারো কারো কোনো ক্ষতি করব না। তখন কবিরাজ বলল যে, এখন আবার ক্ষতি করবি না কেন, ক্ষতি কর, কার কার ক্ষতি করবে, তাড়াতাড়ি করে যা। তখন জলিলের মুখ থেকে কথা বের হচ্ছিল, জলিল বলছিল যে, না 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 না, আমি আর কোনো কারো ক্ষতি করব না, জলিলের কোনো ক্ষতি করব না, আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব ব্যথা হচ্ছে বুকের ভিতরে। তখন কবিরাজ বলছিল, তোর তো ব্যথা হবেই, তোর ব্যথা হওয়ার জন্যই তো আমি মন্ত্র পড়লাম। তখন এই তখন যে এই জলিলের মুখ থেকে আবার কথা বের হচ্ছিল যে, আমি চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে মানে এরকম কথা মানে আমাকে এরকম শাসন করো না, আমাকে মেরো না, আমাকে একবার জানে মেরে দিও না, আমি তো মরে যাব। তখন কবিরাজ বলছিল যে, তুই যে যাবি তার প্রমাণ কি। তখন বলল যে, আচ্ছা তুমি কি চাও বলো, আমি প্রমাণ দিয়ে চলে যাব। তখন কবিরাজটি বলল যে, ওই যে একটা ভাঙা একটা বিল্ডিং এর দেয়ালটা দেখা যায়, ওই দেয়ালটাকে তুই ভেঙে দিয়ে যাবি। তখন ওই যে জলিলের মুখ থেকে আবার কথা বের হচ্ছিল, জলিল বলছিল যে, না না, আমি এই দেয়ালটা আমি ভাঙতে পারবো না, কারণ এই দেয়ালটা ভাঙার মতো শরীরের শক্তি এখন আমার নেই। তখন কবিরাজটি বলল যে, তাহলে তোর যে শক্তি নেই, এখন তুই কিভাবে প্রমাণ দিবি যে তুই যে এই এরিয়া ছেড়ে একবারে চলে যাবি। আর শুন, তুই কিন্তু এই এরিয়ার ভিতরে আর কোনোদিন আসতে পারবি না, আর কারো কোনোদিন ক্ষতিও করতে পারবি না। তখন তখন মানে জলিলের মুখ থেকে কথা বেরোচ্ছিল, আচ্ছা আমি আর কোনো কারো ক্ষতি করবো না, আমি চলে যাচ্ছি। তখন কবিরাজটি বলল যে, জলিলের গলের উপরে যে নিম গাছটা আছে, ওই নিম গাছের মধ্যে একটা ডাল তুই ভেঙে তারপর তুই মানে প্রমাণ করে দেখিয়ে যাবি যে তুই চলে গিয়েছিস সেখান থেকে।
তখন এই জলিলের মুখ থেকে আবার কথা বের হলো যে হ্যাঁ হ্যাঁ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বোতলে পড়ো না, প্লিজ প্লিজ, মানে এরকম উল্টাপাল্টা কথা বলছে মানে জলিল। তখন এরকম কথাবার্তা বলার পর কবিরাজ যে কি এরকম আবার কি কি করলো, করার পর মানে দেখলাম জলিল মানে অজ্ঞান হয়ে গিয়েছে। আর একটু পরেই মানে 5 সেকেন্ড পরেই দেখলাম যে জলিলের গোড়ের উপরে যে নিম গাছটা ছিল ওই নিম গাছের মধ্যে একটা বড় রকমের ডাল, মানে ডালটা মানে ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার পর টাস করে শব্দ হয়। এমন শব্দ হয়েছিল মানে বিকট একটা শব্দ হয়ে যায়। তো শব্দ হওয়ার পর কবিরাজ তখন বলছিল যে পিশাচটা গেল। তো যাওয়ার সময় তাকে যে বললাম ডাল ভাঙার জন্য, ওই ডালটা সে ভেঙে গিয়েছে। তো এই ডালটা কিন্তু ওকে জলজ্যান্ত সবার সামনে, এলাকার কত মানুষ এখানে দলা ছিল, না হলেও 200 মানুষ হবে দলা ছিল। তো এই 200 মানুষের সামনে এরকম ডালটা ভেঙে তারপর চলে যায়। চলে যাওয়ার পর আমরা তো সবাই মানে একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম, এবং তখন জলিলের দিকে আমরা সবাই তাকালাম। তখন আমরা দেখতে পেলাম যে জলিল মানে খুব ক্লান্ত, মানে সে একবারে মানে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে যেমন। আর দেখতে পেলাম যে তার মানে কোনো কথা বলার কোনো শক্তি পাচ্ছে না, সে অজ্ঞানের মতো হয়ে পড়ে রয়েছে। তখন আমরা সবাই দৌড়াদৌড়ি করে জলিলকে আবার ঘরে নিয়ে আসি, এবং ঘরে নিয়ে আসার পর ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে জলিলকে মানে প্রচুর পরিমাণে বললো যে তার মানে শরীরে কোনো শক্তি নেই। তখন তার শরীরে স্যালাইন দিল। স্যালাইন দেওয়ার পর তার মানে মানে অনেকগুলো ওষুধ দিয়ে গেল, এবং ওষুধগুলো এই জলিলের বাবা আর আমরা গেলাম, গিয়ে ওষুধগুলো কিনে নিয়ে আসলাম জলিলের জন্য। এবং জলিলকে এইভাবে খাওয়ানোর পর 2-4 দিনের পরেই মানে জলিল মানে সুস্থ হয়ে যায়। তো সুস্থ হয়ে যাওয়ার পর মানে তাকে বললাম যে জলিল এরকম তোর সাথে তো কিরকম খারাপ ঘটনা ঘটে যায়। তখনও মানে জলিল খুব কান্না। আর আমরা দেখতে পেলাম যে তখন মানে জলিলের গোসল করবে, তো 3 দিন কিন্তু জলিল গোসল করেনি। তখন ভালো হওয়ার পর সে গোসল করবে, গোসলের সময় দেখতে পেলাম যে তার যে ওই হাঁটুর উপরের যে অংশটা ছিল ওই অংশটার মধ্যে মানে কালো কালো দাগ হয়ে গিয়েছে, মানে 5 আঙ্গুলের মতো যেমন বেসে গিয়েছে। তো এরকম দাগ দেখার পর জলিল আরো ভয় পেয়ে যায়। জলিল বলছে যে ভাই আমি মনে হয় বাঁচবো না, দেখ আমার মানে খুব কষ্ট হচ্ছে, আমার এরকম আমার শরীরটা মানে খুব মানে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে এরকম লাগছে। তখন আমরা জলিলকে বললাম হেই পাগল নাকি, কি কিসব উল্টাপাল্টা কথা বলছিস, বাঁচবি না কেন, তোর তো শরীরে এইসব দাগ হয়েছে, এই মনে হয় এই পিশাচটার কাজ এরকম। তারপর জলিলকে নিয়ে আবার কবিরাজের কাছে দেওয়া হয়, এবং জলিল এই কবিরাজ জলিলকে মানে ভালো মতে মানে ওষুধ টষুধ দেয়। দেওয়ার পর ভালো ডাক্তারের কাছে যাওয়া হয়, এবং ওই যে কালো দাগটা ওই দাগটা মানে মিটানোর জন্য ওষুধ মলম টলম ব্যবহার করা হয়। তো দাগটা কিন্তু এখনো রয়ে গিয়েছে, আর জলিল কিন্তু এখনো মানে ওইটা নিয়ে খুব একটু পেরেশানির মধ্যে রয়েছে। তো এরপর থেকে কিন্তু আর ওই কালো পিশাচটি কিন্তু আর দেখা যায়নি। আর ওই যে ওই দিনেই কিন্তু সবাই গ্রামবাসী সবাই জানতে পারে যে ওই লাগ্গ মাছগুলোর বিষয়টা, যে আমরা লাগ্গ মাছগুলো মারি এবং মারার পর ওই বুড়িমাকে দেই, এবং বুড়িমা খাওয়ার পর তার মানে মৃত্যু হয়ে যায়। এবং এই কারণেই তার মৃত্যু হয় এটা বলে ধারণা করা হয়ে থাকে সবার মনে মনে এখন। আর এরকমটাই হয়েছে, কেননা এটা হওয়ার কথা, কেননা যেহেতু এই মাছের জন্য জলিলের মানে ভিতরে একটা কালো পিশাচ ঢুকে পড়ে। তো এই পিশাচের তো পারেই যে একটা বুড়িমাকে মানে মেরে ফেলতে, কেননা সে তো তার মাছগুলোকে রান্না করে খেয়ে নিয়েছে। তো যাই হোক, এরকম একটি ভয়ঙ্কর মানে মর্মান্তিক একটি ঘটনা ঘটে যায় মানে জলিল এবং আমাদের বন্ধু বান্ধবদের সাথে। আর এই ঘটনাটি কিন্তু আজকে থেকে 3.5 বছর আগে ঘটে গেলেও কিন্তু মনে হয় যে মানে কয়দিন আগে ঘটে গিয়েছে, কেননা ঘটনাটি আমাদের চোখ থেকে পড়ে যাওয়ার মতো কোনোভাবেই না। এই ঘটনাটি কিন্তু যার সাথে ঘটে যায় কিন্তু ভৌতিক ঘটনা সেই কিন্তু বুঝতে পারে যে ঘটনাটা কিরকম সাংঘাতিক হয়ে থাকে। তো আমাদের 4 জনের সাথে এরকম ঘটনা ঘটে যাওয়ার পর আমরা কিন্তু 4 জন কিন্তু এখনো ওই টাওয়ারের নিচে যাই না, এবং ওই টাওয়ারটাকে মানে দোষী টাওয়ার হিসেবে মানে আমরা আমাদের এলাকায় সবাই চিনে থাকে। তো যাই হোক, ওই টাওয়ারের নিচে আমরা এখন আর যাই না, আর আমরা এইভাবে মানে চলছি। আর জলিলও কিন্তু এখন ঠিকঠাক আছে, আর এইভাবে কিন্তু আমাদের মানে সবকিছু ঠিকঠাক চলছে এখন। তো এই ছিল আমাদের 4 বন্ধুর জীবনের এই ফার্স্ট একটা মর্মান্তিক এরকম একটি ঘটনা, যে ঘটনার কারণে কিন্তু আমাদের বন্ধু একজনের কিন্তু মৃত্যু হতে পারতো। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এরকম পরিস্থিতি কিন্তু খুব একটা ভয়ঙ্কর হয়ে থাকে, এটা কিন্তু মনে করেন যে বলে বোঝানো সম্ভব না। আর এরকম যে হয়ে গিয়েছে যে সেটার জন্য কিন্তু আমরা এখনো অনেকটা ভয় পেয়ে যাই। আর এই বইটা কিন্তু আমাদের কাছে সারা জীবনই থেকে যাবে, কেননা এটা হচ্ছে আমাদের জীবনের চরম একটা শিক্ষা। তো এই শিক্ষাটা কিন্তু আমরা কোনোদিনই ভুলতে পারবো না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি কবরস্থানের লাশের ঘটনা।
এই ভয়ঙ্কর ঘটনাটি 2008 থেকে 10 সালের দিকে। ঘটনাটি যার সাথে ঘটে যায় তার নাম ছিল জীবন আহমেদ। তো কিশোরগঞ্জে এই ঘটনাটি প্রায় মানুষের মুখে শোনা যায়। তো এটি কোন জায়গায় ঘটেছিল সে ঘটনাটি আমি সরাসরি বলছি না। আপনারা যদি ঘটনাটি শুনবেন তাহলে অনেকেই বুঝতে পারবেন, যারা কিশোরগঞ্জে থাকেন তারা অনেকেই বুঝতে পারবেন যে এটা কোন জায়গায় ঘটনাটি ঘটেছে। তো প্রিয় লিসেনার্স, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জীবন আহমেদ সে একটি কোম্পানিতে চাকরি করত, ছোটখাটো কোম্পানি, এবং সেই কোম্পানিটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার ফলে সে কোথাও কাজ খুঁজে পায় না, কারণ সে একটু গরিব টাইপের মানুষ ছিল এবং খুবই পরিশ্রমী, খুবই সাহসী একজন মানুষ ছিল। তো সে কোথাও কাজ না পেয়ে মানুষের ধারে ধারে ঘুরতে থাকে একটি কাজের আশায়। তো কেউই তাকে কাজ দিতে পারে না। তো হঠাৎ করে একজনের সাথে তার পরিচয় হলো। পরিচয় হওয়ার খাতিরে সে বলল, আমার কাছে তো কোনো কাজ নেই, তবে আমি তোমাকে একটি কাজ দিতে পারি। যদি তুমি আমাকে কাজটি করো এবং রাজি হও, তাহলে আমি তোমাকে কাজটি দিতে পারি, এবং সেখানে অনেক টাকাও আছে, তুমি সে কাজ করলে অনেক টাকাও পাবে। তো প্রিয় লিসেনার্স, জীবন আহমেদ কি করার, কোথাও কোনো কাজ পাচ্ছিল না। তো সে তার কথায় রাজি হয়, আচ্ছা আমি কাজ করব, বলেন কি কাজ করতে হবে। তখন ওই লোকটি জীবন আহমেদকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তো তান্ত্রিকের কাছে জীবন আহমেদকে নিয়ে যাওয়ার পর জীবন আহমেদ তান্ত্রিককে দেখে অনেকটা অবাক হয়, কারণ তান্ত্রিকের বয়স খুব একটা বেশি না, তার বয়স হবে 30 থেকে 35-এর ভিতরে। তো তার চুলগুলো অনেক লম্বা ছিল এবং সে কালো একটা পোশাক পরিধান করেছিল। তো যাই হোক প্রিয় লিসেনার্স, তান্ত্রিকের কাছে ওই ব্যক্তিটা যখন নিয়ে যায় জীবন আহমেদকে, নিয়ে যাওয়ার পর তান্ত্রিক বসতে বলে। বসার পর তান্ত্রিক জীবন আহমেদকে বলে যে আমি যে কাজটি তোমাকে দিব, সেই কাজটি যদি তুমি করো তাহলে তোমাকে আমি মোটা অঙ্কের টাকা দিব, কিন্তু তোমাকে আমাকে একটি কথা দিতে হবে, আমি যে তোমাকে দিয়ে এই কাজ করাচ্ছি সেটা তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না এবং কাউকে বলতেও পারবে না। যদি তুমি রাজি থাকো তাহলে আমি বাকি কথা তোমাকে বলবো। তো জীবন আহমেদ বলল যে এটা তো আপনি আমার উপকার করছেন, আমাকে একটি কাজ দিতেছেন, আপনি যখন বলতেছেন কাউকে বলবো না, অবশ্যই আমি বলবো না কাউকে, ঠিক আছে, এখন আমাকে বলুন কি কাজ করতে হবে। তখন তান্ত্রিক বলে উঠলো যে তোমাদের গ্রামে যে কবরস্থান আছে, সেই কবরস্থান থেকে আমাকে লাশ চুরি করে এনে আমাকে দিতে হবে, এবং তুমি আমাকে যদি লাশ চুরি করে এনে দাও তাহলে আমি তোমাকে প্রত্যেকটি লাশের জন্য তোমাকে আমি 10,000 টাকা করে দিব। এই কথা বলার পর জীবন আহমদ অনেকটা থ হয়ে যায়, সে কি বলবে বুঝে উঠতে পারছিল না। তখন তান্ত্রিককে সে বলে উঠলো, না না, এই কাজ আমি করতে পারবো না, আমার কাজের দরকার তা ঠিক, কিন্তু এইরকম কাজ আমি করতে পারবো না। কারণ জীবন আহমদ ছিল মুসলমান এবং মুসলিম হিসেবে সে কখনো এই অপরাধের কাজটা, জঘন্য কাজটা সে করতে পারবে না, এটা তান্ত্রিককে বলে দে। এবং তান্ত্রিক তার কথা শুনে বলে, শুনো, এখানে আমি কোনো অপরাধ করছি না, লাশগুলো তুমি যদি আমার কাছে এনে বিক্রি করো তাহলে তোমারও উপকার হলো, তুমিও টাকা পেলে, এবং আমারও উপকার হলো। এই লাশগুলো দিয়ে আমি অনেক কাজ করি। তো জীবন আহমদ তান্ত্রিককে জিজ্ঞাসা করলো যে আপনি কিসের কাজ করেন, আমাকে বলেন। তখন তান্ত্রিক বলল, এত কিছু জেনে তো তোমার লাভ নেই, তুমি বলো কাজটি করতে পারবে কিনা, তুমি আমাকে জানাও। তখন জীবন আহমদও অনেক কষ্টে ছিল, সে তার সংসার চালাতে পারছিল না। তো সে চিন্তা করে, লাশই তো চুরি করতে হবে, তো আমি যদি রাজি হয়ে যাই তাহলে তো 10,000 টাকা অনেক টাকা, কারণ সে প্রত্যেকটা লাশের জন্য 10,000 টাকা করে দিবে। জীবন আহমেদ চিন্তা করলো যে আমি সারা মাস চাকরি করেও 5-6 হাজার টাকার উপরে পাই না, তো আমি যদি সারা মাসে 4-5টা লাশ চুরি করতে পারি এবং এই তান্ত্রিককে দিতে পারি তাহলে আমার 40-50 হাজার টাকা হয়ে যাবে। তো লুভে পড়ে গেল জীবন আহমেদ। তো লুভে পড়ে সে বলল যে আমি এই কাজটি করতে পারি, তবে একটি শর্ত আছে। তখন তান্ত্রিক বলে উঠলো, কি শর্ত আমাকে বললো, এটা তো অনেক ভয়ঙ্কর কাজ, লাশ চুরি করা আমার একার পক্ষে সম্ভব না, তবে আপনি যদি আমাকে আরো 5,000 টাকা করে দেন
তাহলে আমি সেই কাজটি করতে পারি। তখন তান্ত্রিক বলে উঠলো, 5,000 টাকা তোমাকে কেন আমি অতিরিক্ত দিব? তখন তান্ত্রিক বললো, এটা একা একা তো করা সম্ভব না, আমি আমার সাথে আরেকজন লোক রাখতে হবে এবং সেই লোক দিয়ে আমরা একসাথে আপনাকে লাশ এনে দিব। তো তান্ত্রিক বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 15,000 টাকাই দিব, সমস্যা নাই, তুমি যাও। তবে একটা কথা মনে রাখবে, তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না এবং কাউকে বলতে পারবে না যে তুমি আমাকে লাশ এনে দাও। তো জীবন আহমেদ বললো, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে শেয়ার করব না, তবে আমি যাকে আমার সঙ্গী হিসেবে নিব, অর্থাৎ আমি যার সাথে মিলে আপনাকে লাশ চুরি করে নিব, তাকে তো আমার বলতে হবে অবশ্যই। বললো, হ্যাঁ সেটা বলতে পারো, কোনো সমস্যা নাই, তবে তাকেও তুমি বলে দিও যেন আমার কথা কাউকে না বল। তখন জীবন আহমেদ ভাই বললো, আচ্ছা ঠিক আছে। তারপর তান্ত্রিক বলল যে তোমাকে আমি খবর পাঠাবো কখন লাশ চুরি করে আনতে হবে, তুমি এখন বাসায় চলে যাও। তারপর জীবন আহমেদ ভাই বাসায় চলে আসলো। আসার পর ঠিক তার 1 সপ্তাহ পরে একজন লোক মারা গেল এবং লোকটি ছিল যুবক বয়সের, তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং সে হার্ট অ্যাটাকের কারণে মারা যায়। তো মারা যাওয়ার পর প্রায় 1 দিন পর তান্ত্রিক জীবন আহমেদ ভাইকে খবর পাঠায়। তখন জীবন আহমেদ ভাই তান্ত্রিকের কাছে যায়। তখন তান্ত্রিক বলল যে তোমাদের গ্রামে যে মারা গেছে সেই লাশটি আমার লাগবে। তো প্রিয় লিসেনার্স, একটি কথা বলে নেই, তান্ত্রিক এবং জীবন আহমেদ একই গ্রামে বাস করত। তো এটা তো বুঝতেই পারবে, তান্ত্রিক যদি কেউ মারা যায় সে তো অবশ্যই খবর রাখবে, এবং জীবন আহমেদ ভাই আসলে সেই খবরটা রাখে নাই। তান্ত্রিক বলে দিছে যে এরকম এরকম এমুক জায়গায় এমুক কবরস্থানে তার লাশটি দাফন করা আছে, আমি তোমাকে সেটা দেখিয়ে দিব বিকেলের বেলা, তুমি রাতে গিয়ে সেই লাশটি চুরি করে আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। তো প্রিয় লিসেনার্স, এই কথা বলে তান্ত্রিক বললো, আচ্ছা এখন চলে যাও, তুমি তোমার সাথী সঙ্গী নিয়ে রাতে লাশটি চুরি করো, চুরি করার পর সেই লাশটি আমাকে সাবধানে এনে দিবে রাতের গভীরে, যখন সবাই ঘুমিয়ে পড়বে। তো প্রিয় লিসেনার্স, গ্রামে তো যখন 8টা-9টা বাজে তখন সবাই ঘুমিয়ে পড়ে, অনেক রাত, তো সবাই ঘুমিয়ে যায়। তখন তারা রাত 12টার দিকে, জীবন আহমেদ রাত 12টার দিকে তার একজন সঙ্গী, তার নাম ইমন, তো ইমনকে নিয়ে সে চলে যায় লাশ চুরি করতে। সাথে তার একটি কুদাল নেয় এবং একটি বস্তা নেয়। প্রিয় লিসেনার্স, তারা দুইজন যখন ওই কবরস্থানের নিকট যাচ্ছিল তখন একজন দারোয়ানকে সেখানে দেখতে পায়। তো দারোয়ান কিন্তু ঘুমিয়েছিল, একটা চেয়ারে ঘুমিয়েছিল। তো তারা দারোয়ানের মেইন গেট দিয়ে না গিয়ে তারা পাশে একটা জঙ্গলে ঘেরা একটা কবরস্থানে ঢুকা যেত, জঙ্গল দিয়ে একটা রাস্তা ছিল, তো জঙ্গল দিয়ে তারা সেই কবরস্থানে ঢুকে এবং চুপি চুপি করে সেই লাশটি কিন্তু তান্ত্রিক দেখিয়ে দিয়েছিল যে এই লাশটি তোমাকে আনতে হবে। তো তারা আগে থেকে এই লাশটির কবরটি চিনে, তো ওই কবরস্থানে গেল। যেহেতু জীবন আগে কখনো এরকম কোনো কাজ করেনি এবং ইমনও কোনো ধরনের এই রকম কাজের সাথে কোনো সময় করেনি, তারা এই ধরনের কাজের সাথে যুক্ত ছিল না, তাদের ভয় হতে লাগলো। তো স্বাভাবিকভাবেই তারা কাজটি ঠিক মতো করতে পারছিল না। তো জীবন আহমেদ ভাই অনেক সাহসী ছিল এবং অনেক মোটা দেহের অধিকারী ছিল। সে কি করলো, আস্তে আস্তে কুদাল দিয়ে লাশের মাটিগুলা সরাতে লাগলো। তো মাটিগুলো খুব একটা শক্ত হয় নাই, সদ্য যেহেতু কবরটি দেওয়া হয়েছে তাই লাশের মাটিগুলো খুব একটা শক্ত হয় নাই, কবরের মাটিগুলো। তো কবরের মাটিগুলো সে আস্তে আস্তে করে তুলে ফেললো। তোলার পর যে চাটি থাকে, চাটিগুলো তুললো। চাটি তোলার পর বাঁশ তুললো এবং যখনই সে বাঁশগুলো তুললো তখন ওই লাশের সাদা কাপড়টি দেখে সে ভয় পেয়ে যায়, কারণ এরকম অভিজ্ঞতা সে কখনোই অর্জন করে নাই। এরকম একটা মানুষকে দাফন করার পর এইরকম যে কবর থেকে যে তুলা, সে কখনো চোখেও সে দেখে নাই, কিন্তু এটা এখন তার করতে হইতেছে টাকার লোভে পড়ে। তো প্রিয় লিসেনার্স, সে কি করলো, কবরস্থানে ইমনকে নামানোর পর তারা দুইজন মিলে দৌড়াদৌড়ি করে লাশটাকে উপরে তুললো এবং উপরে তোলার পর সেই কাফনের কাপড় সহ এই লাশটাকে তারা বস্তায় ভরে দিল। ভরার পর তারা কবরস্থানের কিন্তু মাটিগুলো যেরকম ছিল সেই রকম মোটামুটি একটা অবস্থা করে তারা সেখান থেকে চলে যায়। তো চলে যাওয়ার পরে তারা দুইজনই লাশটাকে দৌড়াদৌড়ি করে, দুইজন একসাথে দৌড়াদৌড়ি করে লাশটাকে
তান্ত্রিকের কাছে পৌঁছে দেয়। এবং যখন পৌঁছে দেয় তখন তারা কিন্তু সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল, বিভিন্ন শেয়ালের ভয়ঙ্কর ডাক শুনছিল, বিভিন্ন ধরনের শব্দ শুনছিল। তখন তারা রীতিমতো ভয় পায়, কিন্তু ভয় পেলেও তারা যেহেতু দুইজন ছিল, খুব একটা ভয় তাদের লাগে না এবং কোনো খারাপ ঘটনাও ঘটেনি। তো তারা সুন্দরভাবে সেই লাশটিকে নিয়ে তান্ত্রিকের কাছে বুঝিয়ে দিল। তখন তান্ত্রিক লাশটি দেখে চিনতে পারলো যে এটি লাশ এবং এটি সেই ব্যক্তি। তো সে কি করলো, তান্ত্রিক লাশটি বুঝে তাদেরকে সাথে সাথে টাকা দিয়ে দিল এবং বলল যেন তারা এই কথা কারো সাথে আর শেয়ার না করে। তারপর প্রিয় লিসেনার্স, তারা যে যার মতো করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর গোসল করে তারা ঘুমিয়ে পড়ল। তো প্রিয় লিসেনার্স, ঘুমানোর পর যখন সকালবেলা হয় তখন তাদের তো অনেক টাকা হয়েছে। জীবন আহমেদ ভাই এবং ইমন, তারা দুজনেরই কিন্তু টাকা হয়েছে। তারা দুইজন বন্ধুর মতো হয়ে গেল। তখন তারা যেখানেই যেত একসাথে যেত, কারণ তারা একসাথে যেহেতু কাজ করে, সেই হিসেবে তাদের একটা মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তো প্রিয় লিসেনার্স, এইভাবে করে জীবন আহমেদ ভাই 4-5টি লাশ মারা যায় তাদের গ্রামে কয়েক মাসের ব্যবধানে। 2-3 মাসের ব্যবধানে 4-5 জন লোক মারা যায় এবং সেই 4-5টি লাশই চুরি করে ফেলে জীবন আহমেদ ভাই এবং ইমন। তারা দুইজনেই লাশটি চুরি করে ফেলে এবং চুরি করে যথারীতি তান্ত্রিককে নিয়ে বুঝিয়ে দেয়। তো প্রিয় লিসেনার্স, এরকম কোনো অস্বাভাবিক ঘটনা তাদের সাথে ঘটেনি, কিন্তু একদিন ঘটে গেল তাদের সাথে অস্বাভাবিক এক ভয়ঙ্কর ঘটনা। তো সে ঘটনাটি আপনাদের বলার আগে আমি একটি কথা আপনাদেরকে বলি। যখন তাদের গ্রামে একটি মহিলা মারা যায়, তখন তান্ত্রিক তাদেরকে আবার ডেকে বলে যে এরকম একজন মহিলা মারা গেছে, কিন্তু আমার এই মহিলার লাশ লাগবে না, আমার এই মহিলার পুরো লাশ লাগবে না, এই মহিলার শুধু মাথার অংশটা আমার লাগবে। তখন তো তারা ভয় পেয়ে গেল। জীবন আহমেদ ভাই এবং ইমন আহমেদ দুইজনই ভয় পেয়ে গেল। তারা তান্ত্রিককে বলে উঠলো যে এটা কি বলছেন, আমরা এমনিতেই অনেক কষ্ট করে লাশ আনি, আমরা কবর খুঁড়ে লাশগুলো আনি, এনে আপনাকে দেই। এখন এটার যদি শুধু মাথা আমরা এনে দিতে হয়, তাহলে তো সেটা কাটতে হবে, কোনো কিছু দিয়ে কেটে সেটাকে আনতে হবে, আমরা এই কাজ করতে পারবো না। তখন তান্ত্রিক বলল, এই কাজ যদি করতে না পারো তাহলে আর কি করার, কিছু তো করার নেই, তবে তোমাদেরকে আমি অতিরিক্ত 5,000 টাকা দিব যদি তোমরা এই কাজটি করতে পারো। তারপর টাকার লোভে জীবন আহমেদ ভাই এবং ইমন দুজনই রাজি হয়ে গেল এবং তারা সে কাজটি করতে গেল। যাওয়ার পর তাদের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটলো প্রিয় লিসেনার। তারা যখন মাটিটা সরায় এবং মাটি সরানোর সাথে সাথে তারা যখন বাঁশ এবং চাটিগুলো সরিয়ে লাশের কাফনটা রয়েছে প্রিয় লিসেনার, লাশের কাফন যখন তারা কাপড়টা সরিয়ে দেখে যে মেয়েটির চোখে জল করছে, আলোর ঝলকানি দিচ্ছে। তখন তারা আশেপাশে লক্ষ্য করে দেখে কোথাও টর্চ নেই, তবে তাদের সাথে ছোট একটি টর্চের মতো আর কি একটা লাইটের মতো ছিল। তো ওই লাইটটায় ওই মেয়েটির কিন্তু মুখে মারে নাই, তারপরও ওই মেয়েটির মুখটা ঝলঝল করছে, আলোকিত হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো তারা সেটি দেখে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে জীবন আহমেদ ভাই বলে যে এই ইমন, তুমি এই লাশটাকে কেটে ফেলো। তখন ইমন ভয় পেয়ে যায়, ভয় পেয়ে বলে না, আমি এই কাজ করতে পারবো না, তুমি কাটো। তখন জীবন কিন্তু অনেক সাহসী ছিল, সে পকেট থেকে তার একটি ছুরি বের করে সে সেই গলাটি কাটতে যায় এবং যেই গলাটি কাটতে যায় এই মেয়েটির লাশের যে হাত আছে প্রিয় লিসেনার, সেই হাত দিয়ে তার জীবন আহমেদ ভাইয়ের হাতে ধরে ফেলে। যখনই প্রিয় লিসেনার হাতে ধরে ফেলে তখনই ভয় পেয়ে চিৎকার দিয়ে ইমন ভাই দৌড়ে পালিয়ে যায় এবং দৌড়ে পালানোর সাথে সাথে প্রিয় লিসেনার জীবন আহমেদ ভাই কিছুতেই, সে অনেক জোরাজুরি করছিল, সে কিন্তু অনেক মোটা সোটা মানুষ, সে কিন্তু কোনোভাবেই সেই লাশটা থেকে তার হাতটা সরাতে পারছিল না প্রিয় লিসেনার, এমন একটা অবস্থা হয়েছিল। তো সে কিছুতেই যখন সেই লাশের হাতটা সরাতে পারছিল না, তখন সে কিন্তু চিৎকার করতে থাকে। তখন কেউ প্রিয় লিসেনার তার সেই চিৎকার শুনতে পায় না। তখন ইমন কিন্তু দৌড়ে চলে যায় এবং ইমনের সাথে আমি আগে বলেছিলাম যে তারা যেখানে যেত সেখানেই একসাথে যেত, একসাথে সবকিছু করতো, বন্ধুর মতো একটা সম্পর্ক হয়ে যায় জীবনের ইমনের সাথে।
তো সেই খাতিরে ইমন কি করলো, সে একদিকে ভয় পাচ্ছে, বয়ে সে দৌড়াচ্ছে, আরেকদিকে চিন্তা করলো যে আমি তাকে এই অবস্থায় যদি একা ফেলে যাই তাহলে কিন্তু কাজটা ঠিক হবে না। তো ইমন কি করলো, ভয় থাকার পরেও সে সূরা কালাম পড়তে লাগলো, এবং সূরা কালাম পড়ে পড়ে সে ওই আবার কবরস্থানের কাছে জীবনের কাছে গেল। তো জীবনের কাছে গিয়ে ইমন লক্ষ্য করলো যে এখন লাশটি এক হাত দিয়ে জীবন আহমেদের হাত চেপে ধরেছে, আরেক হাত দিয়ে গলা চেপে ধরেছে পিএ লিসনার। এই পরিস্থিতি দেখার সাথে সাথে কি করলো, ইমন আহমেদও চিৎকার দিয়ে উঠলো। চিৎকার দিয়ে উঠার সাথে সাথে জীবন কিন্তু কোনোভাবেই তার যে আওয়াজ বের করতে পারছিল না, গলা থেকে কোনো ধরনের আওয়াজ বের করতে পারছিল না। তখন ইমন সাহস করে সেই লাশটির মাথার মাঝে ধরে ছুরিটা নিয়ে, জীবন আহমেদের কাছ থেকে ছুরিটা নিয়ে সেই লাশটিকে গলায় এক পুশ মেরে গলায় রক কেটে ফেলে। তখন রক কাটার সাথে সাথে রক্ত আপনার বের হয়ে যাচ্ছিল, অনেক রক্ত বের হচ্ছিল। তো রক্ত বের হওয়ার সাথে সাথে দেখা যায় যে জীবন আহমেদের যে গলায় ধরছিল এক হাত দিয়ে এবং এক হাত দিয়ে ধরছিল, তখন হাতগুলো অটোমেটিক্যালি পড়ে যাওয়ার পর জীবন আহমেদ এবং ইমন দুজনে কি করে সেই লাশের মাথাটা একসাথে মিলে তারা মাথাটার দেহ থেকে আলাদা করে ফেলে, এবং আলাদা করার পর প্রিয় লিসেনার্স তারা সেটি বস্তায় ভরে চলে যায়। প্রিয় লিসেনার্স, এখানে একটা কথা বলে রাখি, তারা এই এত পরিমাণে ভয় পেয়েছে, তারপরে তারা কিন্তু লোভ সামলাতে পারেনি। তাদের টাকা পয়সার যে লোভ, এই লোভটা তারা সামলাতে পারেনি। তো লোভ সামলাতে না পেরে তারা সেটা কিন্তু ভয় পেয়েছিল, প্রিয় লিসেনার্স, ভয়ও পেয়েছিল, পাশাপাশি লোভও সামলাতে পারে নাই। বিধায় তারা সেই কবরটি যে খুঁড়ে যে এই লাশটাকে তারা দেহ থেকে যে মাথাটা তারা আলাদা করেছে, তারা কিন্তু সেই কবরটি আবার পুনরায় আগের মতো করে যায়নি। তো তারা বয়ে দৌড়ে পালিয়ে গেছে লাশের মাথা নিয়ে। তো প্রিয় লিসেনার্স, ওই লাশের মাথাটি নিয়ে তান্ত্রিকের কাছে তারা যায়, এবং যাওয়ার পথে আরো ভয়ঙ্কর ঘটনা জীবন আহমেদ এবং ইমন আহমেদের সাথে ঘটে যায়। যখন তারা এই মাথাটি নিয়ে দৌড়াচ্ছিল, প্রিয় লিসেনার্স, আমি একটা কথা আপনাদের আগে বলে নিই, কবরস্থান থেকে তান্ত্রিকের বাসার দূরত্ব ছিল প্রায় 10 মিনিট, পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা, এরকম একটা দূরত্ব ছিল। এবং তারা জীবন আহমেদ ভাই এবং ইমন দুজনে যত অনেক দৌড়াচ্ছে, কিন্তু তাদের পথ কোনোভাবেই শেষ হচ্ছে না। প্রিয় লিসেনার্স, তারা কিন্তু দৌড়াচ্ছে কিন্তু তাদের পথ শেষ হচ্ছে না। এবং পিছন থেকে তাদেরকে একটি ছেলে কণ্ঠে ডাকছিল যে এই জীবন, এই ইমন, তোরা এই কাজ করিস না, লাশের মাথাটা কবরে রেখে যা, তোরা এই কাজ করিস না, তোরা বাঁচতে পারবি না, তোরা রেখে যা। প্রিয় লিসেনার্স, এইরকম একটি ছেলে কণ্ঠে এরকম তাদের ডাকছিল এবং এই কথাটা বলছিল। তো তারা দুইজনে কিন্তু এই কথাটি শুনে তারপরও তারা কোনোভাবেই থামে না, তারা দৌড়াতে লাগলো। এবং দৌড়াতে প্রিয় লিসেনার্স, তারা একটি গাছের ডালের সাথে বাড়ি খেয়ে তারা দুজনেই মাটিতে পড়ে যায়। এবং প্রিয় লিসেনার্স, মাটিতে পড়ার সাথে সাথে তারা আবার উঠে আবার দৌড়ায়। তারা কিন্তু অনেকটা হাঁপিয়ে গিয়েছিল, ক্লান্ত হয়ে গেছিল। তারপরে জানের ভয়ে তারা দৌড়াতে লাগলো, এবং দৌড়াতে প্রিয় লিসেনার্স এক সময় গিয়ে তান্ত্রিকের বাড়ির কাছে পৌঁছালো, এবং সেখানে গিয়ে লক্ষ্য করলো তান্ত্রিক মানুষের মাথার যে একটা আছে, মাথা নিয়ে আরো 4-5টা মাথা আছে, এই 4-5টা মাথা নিয়ে সে যেন কি তন্ত্রমন্ত্র করছিল, এবং তার আশেপাশে মোমবাতি জ্বলছিল, এবং কি যেন রিচুয়াল করছিল প্রিয় লিসেনার্স তান্ত্রিক। যখন তারা এই মাথাটা নিয়ে তান্ত্রিকের কাছে যায়, তখন তান্ত্রিক তাদের সাথে কোনো কথা বলে না। তাদের সাথে কোনো কথা না বলে তাদেরকে তান্ত্রিক 15,000 টাকা দেয়, এবং আরো 5,000 টাকা, টোটাল 20,000 টাকা দিয়ে তাদেরকে বিদায় করে দেয়। এবং সেই লাশের মাথাটি তারা সেখানে দেখে যায়, এবং তান্ত্রিক তাদের সাথে কোনো কথা বলছে না। তো তারা এই বয়ে তারা যে বাসায় যাবে সেই সাহসটুকু পাচ্ছিল না। তখন তান্ত্রিকের কাছে তারা সবকিছু খুলে বলতে লাগলো, কিন্তু তান্ত্রিক তাদের ইশারা দিয়ে বলল চুপ থাকতে বললো। তখন তারা কোনো কিছু বলেনি, তখন তান্ত্রিকের আশেপাশেই তারা থাকে। তো থাকার পরে তান্ত্রিক কিসব যেন তন্ত্রমন্ত্র করছে, করার পর প্রায় 25 থেকে 30 মিনিট পর তান্ত্রিক বলল, এখন বলো কি হয়েছে তোমাদের। তখন তান্ত্রিক ইমন এবং জীবন তারা দুজনেই সব ঘটনা তান্ত্রিককে খুলে বলার পর তান্ত্রিক তাদেরকে আজকে রাতটা তোমরা আমার বাসায় থেকে যাও। তখন তারা রাজি হয়ে গেল, এবং তারা কিছু খাওয়া দাওয়া করে তান্ত্রিকের বাসায় ঘুমিয়ে পড়লো।
এবং প্রিয় লিসেনার, সেই রাতেও একটি ভয়ঙ্কর স্বপ্ন তারা দুইজনেই দেখে। ইমনও দেখে, জীবনও দেখে, দুইজনও কিন্তু এই ঘটনা এই স্বপ্নটি দেখে। তো স্বপ্নটা ঠিক এইরকম ছিল। তারা দেখলো যে তাদের স্বপ্নে একজন অবয়ব আসছে। অবয়বটির এসে বলছে যে তোমরা আজ যে কাজটি করেছো সে কাজটি মোটেও ঠিক করোনি, তোমরা এর পরিণাম অতি শীঘ্রই পাবে। এই কথাটি বলে প্রিয় লিসেনার্স, এই অবয়বটি চলে যায় এবং সাথে সাথে ইমন এবং জীবন দুজনেরই ঘুম ভেঙে যায়। তাদের যখন দুজনেরই একসাথে ঘুম ভাঙে তখন একজন আরেকজনের ভয়ের চেহারা দেখে তারা একজন আরেকজনকে বলতে লাগলো, কি রে, কি হয়েছে, কি আমি একটি স্বপ্ন দেখেছি। তখন জীবনও বললো, হ্যাঁ আমিও একটি স্বপ্ন দেখেছি। তখন তারা একজন আরেকজনের সাথে তাদের প্রত্যেকের স্বপ্নের কথাটা বললো এবং বলে তারা তো বললো আমরা তো একই স্বপ্ন দেখলাম, বিষয়টা কি বুঝতে পারলাম না। তখন প্রিয় লিসেনার্স, তারা তান্ত্রিককে এই বিষয়টা অবগত করলো যে এরকম এরকম আমরা স্বপ্ন দেখছি। তখন তান্ত্রিক তাদের কোনো কিছুই বললো না বলে তারা কি করলো, বললো সমস্যা না, এইগুলা তো তোমরা একটু এই যে মাথা কাটছো এইরকম তো আগে করো নাই, তাই তোমরা এইসব মনের ভুলে স্বপ্ন দেখতেছো, এইগুলা কোনো সমস্যা না। তো তান্ত্রিক এই কথা বলে আবার চলে গেল, তারাও আবার ঘুমিয়ে পড়লো। তারপর প্রিয় লিসেনার সকাল হলো, সকাল হওয়ার পর যে যার বাড়িতে চলে গেল। তো এর এক সপ্তাহ ভালোই যাচ্ছিল প্রিয় লিসেনার, কোনো মানুষও মারা যায় নাই, তারা কোনো এই আপনার লাশও চুরি করে নাই। কিন্তু এক সপ্তাহ পর ইমনের খুব জ্বর আসলো। ইমনের জ্বর আসার পর তাকে বিভিন্ন ডাক্তার, বিভিন্ন কবিরাজ দেখানো হলো, কিন্তু কোনোভাবেই তার জ্বরটা কমছিল না। তো 5-6 দিন এরকম তার জ্বর থাকার পর সে হঠাৎ করে একদিন মারা গেল। এবং প্রিয় লিসেনার্স, মারা যাওয়ার সাথে সাথে জীবন সে খবরটা জানতে পারলো এবং জানার পর সেও কিন্তু ভয় পেয়ে গেল, ভয়ে থমকে গেল। তখন সে কোনো উপায় না পেয়ে কারো কাছে বলতেও পারছিল না যে তারা কি করছে না করছে, এগুলা কারোর সাথে শেয়ারও করতে পারতেছে না যে এরকম এরকম আমরা ঘটনা করছি যে কারণে জীবন মরছে, ইমন মরছে। জীবন কারোর সাথে এই বিষয়টা শেয়ার করতে পারতেছিল না। তখন সে নিজে নিজে অনেক ভয় পাচ্ছিল এবং ওই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিককে গিয়ে বলে এরকম এরকম আমার ইমন তো মারা গেছে, এখন আমার কি হবে, আমারও তো অনেক ভয় লাগতেছে। তখন তান্ত্রিক বলল, তুমি চিন্তা করিও না, তোমার বিষয়টা আমি দেখছি। প্রিয় লিসেনার্স, এই কথা বলে জীবনও তার বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর প্রিয় লিসেনার্স, আপনারা এখন যে কথাটি বলবো সেটি শোনার জন্য আপনারা মোটেও প্রস্তুত থাকবেন না। বিষয়টি হচ্ছে, যেদিন জীবনের সাথে তান্ত্রিকের কথা হয় ঠিক ওই দিন রাতেই তান্ত্রিকের লাশ ওই কবরস্থান থেকে সংগ্রহ করা, ওই কবরস্থানে তান্ত্রিকের লাশ পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, যেদিন ওই লাশ পাওয়া যায়, এই লাশটি কি বলবো, কি বিভৎস চেহারা হয়েছিল তান্ত্রিকের, এবং তার মাথা, শরীর থেকে মাথাটি আলাদা করা ছিল। প্রিয় লিসেনার্স, এইরকম তান্ত্রিকের মৃত্যুটা হয়েছিল এবং লাশ অনেকেই সংগ্রহ করেছিল। এইরকম হওয়ার পর যখন তার লাশটি পেয়েছে গ্রামের সবাই, তখন অনেক মানুষ জড়ো হয়ে দেখে এরকম অবস্থা। প্রিয় লিসেনার্স, এরকম অবস্থা দেখার পর জীবনও কিন্তু সেই খবরটা পায় যে একজনের মৃত্যু হয়েছে, তার এরকম মাথা নাই, শরীর থেকে মাথা আলাদা। তারপর জীবন এই খবরটা পাওয়ার পর জীবন সাথে সাথে ওই কবরস্থানে চলে যায় এবং গিয়ে সে দেখে যে ওই লাশটি আর কারো না, ওই তান্ত্রিকের লাশ। তো দেখে তো সে একেবারে জ্ঞান হারিয়ে ফেলে, প্রায় রীতিমতো জ্ঞান হারিয়ে ফেলার পর আশেপাশে গ্রামের যে পরিচিত মানুষ লোকজন ছিল, তো ওই জীবনকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর তার জ্ঞান ফেরার পর সে তার পরিবারের সাথে বিষয়টি শেয়ার করে যে এরকম আমি করেছি, তোমরা কারোর সাথে বলো না। তো পরিবারের মানুষও প্রিয় লিসেনার্স, এই যে এইগুলো দেখে বা এইগুলা শুনে তারাও ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তো এখন তান্ত্রিকও মারা গেছে, ইমনও মারা গেছে, এখন বাকি রইল শুধু জীবন। তো জীবন কিন্তু অনেক ভয় ছিল, তার পরিবারও ভয় ছিল প্রিয় লিসেনার্স। তো জীবনের পরিবারের যে তার বড় ভাই ছিল একজন, সে কি করলো, সে একজন বড় হুজুর আলেম মানুষ, তাকে নিয়ে আসলো। নিয়ে এসে তার সাথে প্রত্যেকটা ঘটনা শেয়ার করতে লাগলো এবং শেয়ার করার এক পর্যায়ে ওই আলেম বলল যে আমি তো এখন কিছু বলতে পারতেছি না যে বিষয়টা কি হয়েছে না হয়েছে, তো আমি আজ রাতে আমার বুঝে আমি কিছু সূরা পাঠ করে আমি আমার অধীনস্থ একটি জিন আছে, ওই জিনের সাথে আমি পরামর্শ করব এবং বিষয়টা সমাধান করার চেষ্টা করব, দেখব যে জীবনকে কোনোভাবে কিছু করা যায় কিনা। তো এই কথা বলে আলেম তার বাসায় চলে যান এবং জীবনের ওই দিন খুব জ্বর আসে।
তো এরকম জ্বর থাকলো, তাকে তো ডাক্তার কবিরাজ তাকেও দেখানো হচ্ছে, তো জীবনের কিন্তু সেই জ্বরের কোনো অবস্থার পরিবর্তন হয় না। পাশাপাশি সে কিন্তু পাগলের মতো আচরণ করা শুরু করে। জীবন সে ভয় পেয়ে যায়, সেই বলল আমার মাথা কেটে নিল, আমার মাথা কেটে ফেললো, এইরকম সে ভয় পায়। তো প্রিয় লিসেনার্স, ওই আলেম রাত 11টা-12টা হওয়ার পর তার অধীনস্থ একটি জিন ছিল, সেই জিনকে সে সবকিছু খুলে বলে যে এরকম এরকম আমার এই ঘটনাটা ঘটছে, তো এই বিষয়ে তুমি কি জানো আমাকে সংগ্রহ করে আমাকে বলো, আমার এখন করণীয় কি। ওই আলেম ওই জিনকে বললো। প্রিয় লিসেনার্স, ওই জিনটি ওই আলেমের অধীনস্থ জিন ছিল এবং ওই আলেমটি অনেক ফরেজগার ছিলেন, অনেক অলি মানুষ ছিলেন। তো প্রিয় লিসেনার্স, ওই জিনটি বললো আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টি আপনাকে জেনে তারপর আপনার সাথে আমি দেখা করছি। তো এই কথা বলে জিনটিও চলে গেল, আলেমও তার বাসায় চলে গেল এবং তারা ঘুমিয়ে পড়ল। প্রিয় লিসেনার্স, বাসায় চলে গেল এই কথাটি বলার কারণ হচ্ছে আলেম কিন্তু মসজিদে, এই জিনটি আলেমের কিন্তু এখানে আলেমের আরেকটা বড় ঘটনা আছে যেটি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। তবে একটু বলে নেই, ওই আলেম মসজিদের একজন ইমাম ছিলেন এবং ওই জিনটি মুসল্লিদের সাথে নামাজ পড়তো এবং ওইভাবেই কিন্তু আলেমের সাথে একটা পরিচয় হয়, বনিবনা হয়। ওই আলেম কিন্তু অনেক বুজুর্গ মানুষ ছিলেন, অনেক ইয়া মানুষ ছিলেন, তো সে কারণে কিন্তু তাদের পরিচয়টা এইভাবে হয়েছিল এবং মসজিদেই তাদের কথাবার্তা হয়, আলেমের এবং জিনের মসজিদেই কথাবার্তা হয়। তো প্রিয় লিসেনার্স, তো আলেম তার বাসায় চলে গেলেন এবং জিনও চলে গেল। তো পরদিন জিন আবার আসলো, এসে আলেমকে প্রত্যেকটি ঘটনা বলল যে এরকম এরকম ঘটনা। বলার পর জিন চলে গেল এবং আলেম কি করলো, পরের দিন তার পরিবারের সাথে গিয়ে বলল যে আমি তো অনেক খোঁজখবর নিছি, নেওয়ার পর আমি যা জানতে পারলাম সেটা খুবই করুণ একটি ঘটনা। ঘটনাটি এরকম, জীবনকে বলল যে তুমি যে মেয়েটির লাশ মাথা কেটে এনেছো সেই মেয়েটি আর কেউ ছিল না, সেই মেয়েটি ছিল একজন দিনদার মহিলা, একজন পর্দাশীল মেয়ে। সেই মহিলাটি যখন মারা যায় তখন তার চেহারা, সে মারা যাওয়ার আগে তার চেহারা কোনো পুরুষ মানুষ দেখতে পারে নাই। সে সব সময় ইবাদত বন্দেগীতে মশগুল থাকতো, ইবাদত করত এবং কোনোদিন কোনো পাপ কাজ করেনি। এবং এই মহিলাটির তোমরা লাশ কাটতে গিয়েছিলে এবং যখন তোমরা লাশ কাটতে যাও তখন তোমরা তার চেহারাও দেখেছো, তখন তোমরা চেহারাতেও লক্ষ্য করেছো যে তার চেহারা ঝলমল করছে, অন্য 10টা লাশের চেয়ে আলাদা। তখন যখন তোমরা তারপরও কোনো কিছু বুঝো নাই, যখন তোমরা ভয় পাও নাই, তারপর সে কিন্তু একটা হাত দিয়ে তোমার হাতে চেপে ধরে, তারপরেও কিন্তু তোমরা তাকে ছাড় দাও নাই, তোমরা তার মাথাটা আলাদা করছো। এই মেয়েটির সাথে একজন জিন ছিল এবং ওই জিনটি সবসময় ওই মেয়েটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল এবং ওই মেয়েটি কিন্তু ওই জিনের ব্যাপারে কিছুই জানতো না। আমার সাথে থাকা, আমার অধীনস্থ থাকা যে জিনটি ছিল, এই জিনটি সব ঘটনাগুলো আমাকে বলেছে। তো প্রিয় লিসেনার্স, আলেম আরো বলেন যে ওই মেয়েটি যখন তোমার হাত চেপে ধরছিল তখনই তোমাদের উচিত ছিল তোমরা এই লাশটিকে দাফন করে আবার পুনরায় তোমরা চলে যাওয়া, কিন্তু তোমরা চলে যাও নাই। তখন তুমি আবার কাটতে গেছো, আবার ওই মেয়েটির সাথে জবরদস্তি করা শুরু করছো, তখন ওই মেয়েটি তোমার গলায় চেপে ধরে। প্রিয় লিসেনার্স, মূলত ওই মেয়েটি ধরে না, ওই লাশটা থাকে, ওই যে লাশ, মেয়েটির সাথে যে জিনটি ছিল, ওই জিনটি মূলত এরকম মেয়েটিকে শরীরটা দিয়ে এইরকম আর কি ঘটনাগুলা করতেছিল। তো আলেম সাহেব বলেন যে ওই মেয়েটি তোমাদেরকে চেপে ধরে, তারপরে তুমি ছাড়ো নাই এবং ইমন কি করছে, ইমন এরকম তোমাকে না ছাড়িয়ে সে মেয়েটির গলা শরীর থেকে আলাদা করে ফেলছে। এবং এই কাজটি করার পর থেকে জিনরা তোমাদের পিছন পিছন ডাকছে, কিন্তু ওই মেয়ের সাথে যে জিনটি ছিল ওই জিনটি কিন্তু তোমাদেরকে ডাকছে, কোনো ক্ষতি করে নাই। কিন্তু তারপরেও তোমরা জিনের কথা শুনোনি এবং মাথাটি এনে তান্ত্রিককে দিয়ে দাও এবং এই মাথাটি দিয়ে তান্ত্রিক তন্ত্রমন্ত্র করে কালো জাদু করেছে এবং এই কালো জাদু করার ফলে জিনটি তোমাদের উপর খেপে যায় এবং খেপে প্রথমে শেষ করে ইমনকে, তারপর তান্ত্রিককে শেষ করে এবং এখন তোমাকে শেষ করবি। এখন তার কাছ থেকে তুমি বাঁচতে পারবে না, সে অনেক শক্তিশালী একটি জিন। লিসেনার্স, প্রত্যেকটা ঘটনা শোনার পর জীবনের পরিবার আলেম সাহেবকে অনেক রিকোয়েস্ট করে যে এখন তো আমরা এগুলা কিছুই জানি না, তো
আপনি দেখেন হুজুর কিছু করতে পারেন কিনা, জীবনকে আপনি রক্ষা করতে পারেন কিনা। তখন ওই আলেম সাহেব বললেন, আমি রক্ষা করার কেউ নই, তবে আমি চেষ্টা করব যাতে তাকে বাঁচানো যায়। তো আমি আমার অধীনস্থ জিনের সাথে পরামর্শ করে আমি আপনাদেরকে জানাবো কি করা যায়। তখন প্রিয় লিসেনার্স, ওই আলেম সাহেব বললেন, আমি বুঝে তারপর আপনাদের জানাচ্ছি, আপনারা চিন্তা করবেন না, আপনারা ওর খেয়াল রাখিয়েন, আমি বাসায় যাই। তো এই কথা বলে আলেম সাহেব বাসায় চলে গেলেন। এবং প্রিয় লিসেনার্স, আলেম সাহেব যে যাওয়ার প্রায় 3 ঘন্টা পর প্রিয় লিসেনার্স জীবনের গায়ে অনেক জ্বর আসে। এবং প্রিয় লিসেনার, জ্বর আসার সাথে সাথে সে কিন্তু অনেক কষ্ট পেতে থাকে এবং অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে। তো প্রিয় লিসেনার্স, তার তখন শরীরে হাত দিয়ে দেখে তার পরিবার যে তার অনেক জ্বর, কিন্তু এমন জ্বর নিয়েও সে কি করে, সে বিছানা থেকে উঠে যায়। উঠে প্রিয় লিসেনার্স একটি দৌড় মারে এবং দৌড় মারার সাথে সাথে সে ওই কবরস্থানের দিকে ছুটে চলে যায়। তো কবরস্থানের পিছনে ছুটে চলে যাওয়ার সাথে তার পরিবারের মানুষও তার পিছনে দৌড়তে থাকে। তো তার সাথে কোনোভাবেই প্রিয় লিসেনার্স তার পরিবার দৌড়ে পেরে উঠতে পারে না, কারণ সে তো অসুস্থ থাকার পরেও, এত জ্বর থাকার পরেও একজন স্বাভাবিক মানুষ যখন উঠতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, কিছু খেতে পারে না, তার জায়গায় ওই জীবন এত জোর নিয়ে সে ওই কবরস্থানের দিকে দৌড়াতে লাগলো এবং তার পরিবার কোনোভাবেই তাকে আটকাতে পারলো না। এবং এক সময় গিয়ে তার পরিবারের মানুষ দেখে ওই একই জায়গায় যেখানে তান্ত্রিকের মৃত্যু হয়েছিল, ওই একই জায়গায় তারও মাথা শরীর থেকে আলাদা অবস্থায় তাকে দেখা গেছে। এখন এই 5-10 মিনিটের ব্যবধানে জীবনের সাথে এই ঘটনাটা কিভাবে ঘটলো, তার পরিবারের মানুষও অবাক হয়ে রইল, এটা কিভাবে ঘটলো। তো এই ঘটনার পর তারা গ্রামবাসীও জড়ো হয়ে কাউকে কিন্তু জীবনের পরিবার এই ঘটনাটা বলে নাই। গ্রামবাসীর মধ্যে মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হলো যে তান্ত্রিকও এইভাবে মরলো, সেও এইভাবে মরলো, এই ঘটনাটা কি, ঘটনাটা কেউ জানে না। তো আলেম সাহেবকে জীবনের পরিবার অনেক রিকোয়েস্ট করছিল যে এগুলা যেন কাউকে না বলে, কিন্তু এগুলা বলার প্রয়োজন নাই। তখনই গ্রামের অনেক মানুষ বুঝে যায় এবং ওই ইমন কিন্তু মরে যাওয়ার আগে তার পরিবারের সাথে ঘটনাগুলো এবং বন্ধু বান্ধবের সাথে ঘটনাগুলো শেয়ার করে যায় এবং এই ঘটনা থেকে তারা গ্রামবাসীদের মধ্যে কিন্তু এই সম্পূর্ণ ঘটনাটাই প্রচারিত হয়ে যায় এবং সবাই এই ঘটনাটা জানে। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রিয় লিসেনার্স আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাটি যদি ভালো নাও লেগে থাকে তারপরেও প্রিয় লিসেনার্স আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্রিয় লিসেনার্স, আমি যেহেতু নতুন ঘটনা বলতেছি, আমার ভুল ত্রুটি হবেই, আপনারা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার ভুল ত্রুটিগুলি যদি দরিয়ে দেন তাহলে অবশ্যই আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব এবং প্রিয় লিসেনার্স আপনাদের সাথে নতুন নতুন ঘটনা শেয়ার করব। আর আমি আবারও প্রিয় লিসেনার্স আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, কারণ অনেক লম্বা ঘটনা, সেটা আসলে আমারও ঘটনা অনেক ঝামেলা হয়ে ঘটনা বলতে। তো প্রিয় লিসেনার্স আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে আপনাদের সাথে আরো একটি ঘটনা আমি শেয়ার করছি। এই ঘটনাটি ঘটেছিল প্রায় 25 থেকে 30 বছর আগে। আমার এক বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করতেন। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরে বিসিক এলাকায় কাজ করতে আসতেন। তিনি খুব সাহসী ও পরিশ্রমী ছিলেন। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতেন। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না, তাই খালু হেঁটে হেঁটে শহরে কাজ করতে যেতেন। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত তার। আর এভাবে কষ্টের জীবন চলছিল আমার বড় খালু। প্রতিদিনের মতো করে একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। তখন তিনি অনুভব করেন যে তার অনেক ঠান্ডা লাগছে। মূলত তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়ছিল আর সাথে কুয়াশা পড়ে চারদিক তেমন ভালোভাবে দেখা যাচ্ছিল না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। রাত তখন বেশি হয় নাই, কিন্তু শীতের রাত, তাই কেউ বাইরে নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের করুণ সুর ভেসে আসছিল। তো হঠাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে।
এরকমটা আমার বড় খালু লক্ষ্য করলেন, কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না। তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারলেন খালু। সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলেন, কিন্তু কাফনের লাশটা যেন তার সামনে পতাগলে দাঁড়িয়ে আছে। খালু ছিল খুব সাহসী, তাই সে চিন্তা করলো সামনে সাদা জিনিসটা কি তা ভালোভাবে দেখবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যত সামনে এগিয়ে যায় কাফনের লাশটাও তারই সাথে সাথে সামনেই থাকে এবং কিছুতেই দূর হচ্ছে না। তখন খালুর মনে হলো যে এটা কোনো অ্যাবনর্মাল কোনো কিছু, প্যারানর্মাল কোনো কিছু। তখন তার কিছুটা ভয় অনুভব হতে লাগলো। এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখলো, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মুড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করলো। সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছিয়ে দৌড় দিব। কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগলেন। চোখের পলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল। খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো আর কোনো দিক না তাকিয়ে জুড়ে জুড়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এখানেই শেষ নয়, কিছু দূর যেতে আবার সেই লাশটা খালুর সামনে পতাগলে দাঁড়িয়ে পড়লো, ঠিক আগের মতো করে। খালু চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে। রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সে বাড়িতে আজকের রাতটা আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে, আর দোকানদার সেই দোকানেই রাতে শুয়ে থাকে। তাই সে চিন্তা করলো যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। তো সে দোয়া কালেমা যা পারে সেগুলো পরে দোকানের সামনে গেল এবং দোকানের সামনে গিয়ে একজন মুরব্বী টাইপের লোককে দেখতে পেল। দেখার পর সে সালাম দিল এবং সালাম দেওয়ার সাথে সাথে লোকটা সালামের কোনো জবাব দিচ্ছিল না। এবং সালামের যখন সে কোনো জবাব দিচ্ছিল না, তখন আমার বড় খালু কি করলো, সে চেষ্টা করলো যে লোকটাকে আমি একটু ডাকি, ডেকে তার কাছে একটু সাহায্য চাই। তো যেই বড় খালু ওই লোকটাকে আপনার ডাকবে, যখন তার শরীরে ধরলো তখন সেই শরীরটা অনেক ঠান্ডা ছিল এবং যখন ওই লোকটি খালুর দিকে মুখ ঘুরালো তখন খালু দেখতে পারলো কি বিভৎস এক চেহারা, ভয়ঙ্কর। মুখের মধ্যে যে দাঁতগুলো ছিল ওই ব্যক্তি দাঁতগুলো অনেক লম্বা লম্বা, যে তার মুখটি দেখেই খালু সেখানে বেহুশ হয়ে পড়লো। এবং যখন তার জ্ঞান ফিরল তখন সে আবিষ্কার করলো সে একটি হাসপাতালের বেডে। তো সে তার আত্মীয় স্বজনকে খবর দিল, আত্মীয় স্বজন আসলো। আসার পর আত্মীয় স্বজন বলল তুমি হাসপাতালে কেন? তখন সে সবকিছু খুলে বলল যে এরকম এরকম আমার সাথে ঘটনা ঘটছে। তখন আশেপাশে ছিল একটি মসজিদ এবং সেই মসজিদ থেকে একজন হুজুরকে নিয়ে আসা হলো। তখন হুজুর হাসপাতালে আসলেন, এসে তার মুখ থেকে সেই ঘটনাগুলো শুনলেন। শোনার পর হুজুর বললেন যে এটা কোনো হয়তো বা কোনো খারাপ জিন তার পিছু নিয়েছিল। তো আল্লাহর রহমত যে সে বেঁচে আছে, তার কোনো ক্ষতি করেনি সেই জিন। তো সেই জিন কিছু পানি পড়া এবং তেল পড়া দিয়ে বলল যে সে যেন রাত করে আর এই রাস্তা দিয়ে না আসে এবং সেই চাকরিটি যেন সে ছেড়ে দেয়। তো এই কথা বলার পর হুজুর চলে যায় এবং আমার খালুও সেই চাকরিটি ছেড়ে দেন আর রাত করে ওই রাস্তা দিয়ে চলাচল করে না। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ঘটনা ভালো নাও লাগে তারপরও প্রিয় লিসেনার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিদিন ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আমাদের চ্যানেলে শেয়ার করে থাকি।